আর আমি মাবরুর রশিদ বান্না কোন ওয়েতে অ্যাক্টিভিজম করব, এটা কি ইমতিয়াজ ফিক্স করে দিবে না ফুয়াদ ফিক্স করে দিবে? দেখেন, নেপালের যে আন্দোলন হয়েছিল, মানে গণ অভ্যুত্থান হয়েছিল, এটাকে আমি একটু কিছু ক্ষেত্রে ওরা প্লাস করছে। ধরেন অনেকগুলো মন্ত্রীরা ওরা ন্যাংটা দৌড়াইতে পারছিল, যেটা আমরা পারি নাই। বলি ছবি আলো উৎসবের একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে আমি যখন আনিস লককে দেখছি ওনার পাশে বসা, ওই দিন আমি একটু টাস্কি খেয়েছিলাম। সেটা জুলাই পরবর্তী সময় প্রথম আমি আনিস লককে পাবলিক কোনো প্রোগ্রামে দেখি ওনার পাশে বসে কেলাইতেছে। আরে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভালো জিনিসও আছে, খারাপ জিনিস আছে। সে তো 100% ধোয়া তুলসী পাতা না। আপনি শহীদ ওসমান হাদির মতো মানুষকে বাঁচাতে পারেন নাই তো। এটা কি আপনার ব্যর্থতা না? এটা কি আপনার ব্যর্থতা না যে আপনি একটা মাফিয়ারও বাল ছিটতে পারেন নাই? আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের সাথে আসলে ভারতের সম্পর্ক ভালো ছিল না। এবং আমি বলবো যে গভর্নমেন্ট স্পন্সর্ড, স্টেট স্পন্সর্ড যে কাজগুলো তারা করেছিল, সেগুলো তো আসলে আমরা ভুলে যাব না। এটা তো ইতিহাসের অংশ। আপনি যে এইভাবে প্রোপাগান্ডা মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো দেশ একটা দেশে, একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে করতে পারে? আপনারা কি ভুলে গেছেন আনাসের কথা, যে চিঠিটা লিখে বের হয়েছিল? আপনারা কি ভুলে গেছেন? আপনাদেরকে বারবার মনে করায় দেওয়া উচিত। সো বাংলাদেশের জুলাই সনদ হচ্ছে জনগণের সনদ, এবং এটা যদি আপনারা না মানেন, আমি বারবার বলতেছি, আমি এটা কয়েক ছাকে বলছি অলরেডি, এটা খুব ভুল স্টেপ হবে যদি জুলাই সনদের সাথে কোনো হাঙ্কি পাঙ্কি করেন। মামা একটা সুইচ আর একটা দুধ চা। মনি ভাই চা একটা, লিকার কম আর একটা গোল্ড লিকার। চায় এত চিনি দিছো? হ্যালো। ডায়েটে আছি। হ্যাঁ, আমি টঙে আছি। আয়। হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টকে টঙের আড্ডায় আছে বান্না ভাই। তার সাথে আমরা অনেক বিষয়ে কথা বলবো। ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং আস ভাইয়া। আজকে আমাদের সাথে মানে আমি জানি আপনি শুটিং শেষে অনেক কষ্ট করে অনেক রাতে জয়েন করছেন। ধন্যবাদ। অ্যান্ড বান্না ভাই, আপনাকে তো আসলে এখন সবাই চিনে। মোটামুটি আমরা আমরা তো ছোটবেলা থেকে চিনি। আপনি আমার স্কুলের ভাই, ওই হিসাবে জি, আগে থেকে একটু জানা। প্লাস জি, অন্যান্য আপনার মেইনলি মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আপনাকে চিনতাম। বাট গত কিছুদিনে, গত কয়েক বছরে আসলে আপনার অ্যাক্টিভিজম যেটা আসলে এবং সাহসিকতা, এটার প্রশংসা না করলেই না। এবং বিভিন্ন জায়গায় আপনার সাহসিকতার অনেক মানে উদাহরণ আমরা দেখেছি। সো জি, থ্যাংকস ফর দ্যাট। এবং ধন্যবাদ। মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে আসলে আপনার কাছ থেকে আমরা এই জিনিস মানে খুব একটা বেশি মানুষের কাছে দেখা যায় না। তো ভাই, আজকে একটা মানে ওকে, নিউজ আমার আসলো, মনে ওই হয় নিউজটা একটু দিয়ে শুরু বেশি করি। বলতেছেন। আমি এতটা কিছু করছি মনে মনে হয় না আমার কাছে কখনোই। আমার কাছে মনে হয় যে সবকিছু একটু কম কম হয়ে যাচ্ছে। আর আমি সরি, এখন যে সময় আমরা রেকর্ড করছি, আজকে প্রায় 16 ঘন্টা শুট করে আসলাম। শুট করে এসে এখন বাজে বাংলাদেশ সময়, আপনারা বিদেশে আছেন, এখন বাজে বাংলাদেশ সময় 1টা 43 মিনিট। সো রাত 1টা 43 মিনিট। সো এটাই লাইফ এখন আমার। মানে ধরেন আমার সবকিছু করতে হচ্ছে, অ্যাক্টিভিজম করতে হচ্ছে, প্লাস আমাকে আমার নিজের কাজও করতে হচ্ছে। মানে অনেকেই ভাবেন বান্না মনে হয় বেকার। আমি আসলে অনেক বেকার। এইজন্যই 16-17 ঘন্টা কাজ করে এসে আসলে এখন লাইভ করতেছি বা প্রোগ্রাম করতেছি। কিন্তু ভাই, ম্যানেজ করা অত টাফ আসলে। হাউ ডু ইউ ম্যানেজ ইট? হ্যাঁ, ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমি মানে আসলে খুবই, হ্যাঁ, অনেকে আমার উপর অনেক কারণে মন খারাপ করেন যে আমি ওদেরকে টাইম দিতে পারি না। এই যে দেখেন, আপনাদেরকে আমি টাইম দিচ্ছি, কতদিন পর এসে একটা ডেট ফিক্স করছি। তারপরও ফাইনালি আমি আসলে টাইমটা কুলায় উঠতে পারলাম না। মানে এটাই হয় আসলে আমার সাথে। ইটস কমপ্লিটলি ফাইন ভাইয়া। তো আজকে হ্যাঁ, আপনাকে মানে আমরা ১ম এই যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই। জি প্লিজ। আপনি একটা বিষয় অনেকদিন ধরে সোচ্চার। বাংলাদেশী মানুষ হিসাবে বা বাংলাদেশী ডায়াসপোরা হিসাবে আমরা ওই বিষয়টা নিয়ে আসলে আ জি, অনেকদিন ধরেই আরকি মানে যতটুকু কথা বলা সম্ভব ততটুকু বলেছি। বাট আপনি সোচ্চার ছিলেন অনেক বিষয়ে। সেটা হচ্ছে ওসমান হাদিকে নিয়ে। সো আজকে জি, একটা বিশেষ মোড় নিছে ঘটনাটা ওসমান হাদির হত্যাকাণ্ডর। সেটা হচ্ছে যে খুনি হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে তাদেরকে ইন্ডিয়াতে আটক করা হইছে। আম এম এই ফয়সাল করিম অর সামথিং নাম তার। সো হুম। ওকে আটক করা হইছে। তো এই বিষয়টা দিয়ে যদি শুরু করেন ভাইয়া, মানে মানে এই বিষয়টা নিয়ে একটু বলেন ওকে। আপনার আপনার আমি মন্তব্য ১ম এই এবং শহীদ ১ম ওসমান থেকে জি, ওকে। আমি ১ম এই শহীদ ওসমান হাদির আত্মার বা রুহের মাগফিরাত কামনা করছি। শান্তি কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আ আ তাকে ভালো রাখবে। এবং এই মানুষটাকে যেহেতু আমি খুব কাছ থেকে দেখার সৌভাগ্য আমার হয়েছিল।
সেহেতু আমি এতটুকু বলতে পারি এই মানুষটা খুবই অত্যন্ত পরিমাণ ভিতর থেকে একজন বাংলাদেশপন্থী মানুষ ছিল। আহ, এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসার মানে হৃদয় থেকে ভালোবাসা এবং বাংলাদেশের মজলুমের পক্ষে থাকার একজন মানুষ ছিলেন। এবং সেই জায়গা থেকে হাদির কে শহীদ করা বা হত্যাকাণ্ডের যে ঘটনাটা সেটা সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিল। এবং আমি জানি, এটাও জানি যে ওসমান হাদির বিপক্ষেও অনেক ধরনের অনেক কনভারসেশনস হয় আমাদের এই সোসাইটিতে। অনেকে অনেক ধরনের কনভারসেশন করতে চান, তাকে ভিলিফাই করতে চায় বা তাকে ট্যাগ করতে চায় বিভিন্ন নাম দিয়ে। হ্যাঁ, যদিও সেটা অ্যাবসোলুটলি অপ্রমাণিত যেগুলো বলা হয়। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে দেখলাম যে শহীদ ওসমান হাদির ভাইকে নিয়ে যদি আপনি বলেন তাহলে আসলে দেখবেন যে সত্যিকার অর্থে আমি বলবো যে ন্যাশনালিস্ট যেই মুভমেন্ট গুলো আছে সেটার সাথে তার যে কনভারসেশন, তার যে আলোচনা ছিল, সেগুলো কিন্তু আপনারা যদি বিফোর যে কনভারসেশনস এন্ড এভরিথিং দেখেন, দেখবেন যে তার প্রেস কনফারেন্স বলেন, তার টক শো বলেন, তার পডকাস্ট শো বলেন, সেখানে আপনারা দেখবেন ইন মেনি অকেশনস বাংলাদেশের ন্যাশনালিজমের যে দুজন প্রতীক, স্পেশালি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়া, যেভাবে সম্মান এবং শ্রদ্ধার সাথে বারবার তাদের কথা মনে করে করে ওসমান হাদি, এবং আমি মনে করি যে অনেক মানে বিএনপিরই অনেক বড় বড় নেতা কর্মীরা এত সুন্দর করে ওসমান হাদির মতো এক্সপ্লেন করতে পারতেন না এই দুজন নেতাকে। সো ওই জায়গাটায় আমার কাছে মনে হয়েছে, এবং আমার ব্যক্তিগত যেহেতু সম্পর্কের জায়গাটা খুব আহ, ভালো ছিল এবং গাঢ় ছিল, সেহেতু আমি জানি যে কি পরিমাণ শ্রদ্ধার জায়গাটা তার ভেতর থেকে ছিল। সো এই হচ্ছে বিষয়। এখন আমি আসি আজকের প্রসঙ্গে। আজকে আপডেট পেয়েছি, যদিও আমি কাজে ছিলাম শুটিং এ। তারপরেও আমার জানা হলো যে ভারতে ফয়সালকে এবং আরেকজন খুনি আহ, যে বলা হয় যে অবশ্যই তারাই তার সহকারী সিসিটিভি আলমগীর। ফুটেজ, হ্যাঁ আলমগীর, তো সিসিটিভি ফুটেজ অনুযায়ী তারাই হয়তো গুলি হুম। করেছে এটাই, এবং তারাই গুলি করেছে এটা আমরা ধরে নিতে পারি। আহ হত্যা করেছে আমার ভাইকে। সো তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে বা করা হয়েছে যে কোনো যেভাবেই হোক। তো সেজন্য ভারত সরকার বা তাদের যে আহ, লোকগুলো আছে এজেন্সিস, তাদেরকে ধন্যবাদ প্রথমত। এবং আমরা দেখতে চাই দ্রুত প্রত্যাপন যত হয় বাংলাদেশে। এবং বাংলাদেশে অলরেডি আমি শুনেছি যে দে আর নেগোশিয়েটিং, তারা চেষ্টা করছে তাদের। এবং এই নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরপরই তাদের একটা প্রায়োরিটি লিস্টে এটা ছিল, শহীদ ওসমান হাদির যে বিচারটা এটা যেন খুব দ্রুতভাবে করা যায় এবং অপরাধীদেরকে ধরা যায়। তো আমার মনে হয় এইটা যদি খুব দ্রুত ঘটানো যায়, তাদেরকে প্রত্যর্পণ করানো যায়, তাহলে এই নতুন গভর্নমেন্টের এটা একটা বড় সাকসেস হিসেবে দেখা যাবে। এবং তারপরে হতে হবে হচ্ছে এটার ভেতরের যে লোকগুলো আছে, এর ভেতরে কারা আসলে হত্যা সাথে জড়িত, কারা পরিকল্পনাকারী, কারা আসলে এটা করলো। একজন তো গুলি করলো, বা দুজন মিলে গুলি করলো বা হত্যা করলো, তাহলে এটার ভেতরে তো একটা বিশাল র্যাকেট থাকতে পারে, বা এটা একটা আমরা ধরে নিতে পারি এটা একটা বিশাল মানে ষড়যন্ত্রের অংশ। এই ষড়যন্ত্রকারীরা 200 বিহাইন্ড দ্য সিন। 220 কোটি টাকার একটা হ্যাঁ, ব্যাপার আছে বুঝছেন? চেকের কথা আমরা জানি। তো এই যে এত কোটি, কোটি টাকার যে লেনদেন, এবং এখানে বলা হয় যে এখানে বাল তাদেরকে হত্যা করেছে। কেউ বলেছে যে বিভিন্ন এজেন্সিস বাংলাদেশ থেকে জড়িত। একেকজন একেক ধরনের কনস্পিরেসি নিয়ে আসছে। আমার কথা হলো অনেকে বলে আবার রাজনৈতিক কিছু, কিছু দল এটার সাথে জড়িত থাকতে পারে। সেই দলের নেতা কর্মীও তার সাথে নেতারাও থাকতে পারে এটার সাথে জড়িত। আমরা এত ইফস অ্যান্ড বাটস এ থাকতে চাই না। আমরা যেটা জানতে চাই একটা সুষ্ঠু তদন্ত হবে, এবং সেই তদন্তের মাধ্যমে আমরা আসলে প্রকৃত খনি এবং পরিকল্পনাকারীদের আমরা আবিষ্কার করতে চাই, এবং সেটাকে মানুষের সামনে সেটা খোলাসা হওয়া বা এক্সপোজ হওয়াটা খুব জরুরি। আচ্ছা ভাইয়া, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে মানে অনেকেই বলছে যে ভারতের কাছে হয়তোবা ওসমান হাদির খুনিরা অনেক আগে থেকেই তারা আচ্ছা। ধরে ফেলছিল বা এরকম একটা কিছু, এবং তারা হয়তোবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সাথে নেগোশিয়েট করতে চায়নি। তারা একটা নির্বাচিত হুম, সরকারের সাথে করতে চাইছে। হুম। তো এরকম এই ধরনের ন্যারেটিভটা আপনার কাছে কি মনে হয় যে এরকম কি হতে পারে? কারণ দেখা যাচ্ছে যে কয়েকদিন আগেই আমাদের নতুন নবনিযুক্ত মহাপরিচালক ডিজিএফআই তিনি ভারতে গেছেন এবং রিকোয়েস্ট করছেন এবং এখনই ধরে ফেলল যে বাংলাদেশের সীমান্তে। আপনার কি মনে হয় যে এখানে ভারতীয় সরকার হয়তোবা চাইছে যে নতুন সরকারের সাথে একটা ভালো টার্মস এ শুরু থেকেই করার জন্য এই ট্রাম্প কার্ডটা হয়তোবা হাতে রেখে দিছিল যে না
কারণ ইউনূস সরকারের তো আসলে বেশি দিন সময় ছিল না। তাদের সাথে শুধু নেগোশিয়েট কেন করবে? তার থেকে এটার মানে জিওপলিটিক্যাল কোনো ইয়ে আছে নাকি? কোনো ইনটেনশন আছে নাকি ভারতের? আচ্ছা, যদি তাকে আগে গ্রেফতার করা হয়ে থাকে, এখন আম জানানো হয়ে থাকে মানুষকে, বা এএনআই এর মাধ্যমে আসলে জানানো হয়েছে মূলত আজকে, আমি যতটুকু জানলাম। হুম, হুম। আ বা সো তাহলে তো আসলে কোয়েশ্চেন এর জায়গা তৈরি হবেই। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের সাথে আসলে ভারতের সম্পর্ক ভালো ছিল না। কোনোভাবেই ছিল না, এবং ভারতকে আমরা দেখেছি যে হুম, হুম। ভারতের ভেতরে তারা আ দিল্লিতে তারা পোস্টারিং করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে, এবং তারা মিডিয়া যে সন্ত্রাসী যারা, আমি বলি ভারতীয় মিডিয়াকে মিডিয়া সন্ত্রাসী হিসেবে আমি সবসময় বলতে চাই। এবং আমরা যদি গণঅভ্যুত্থান বা আ বিপ্লবের পরে আমরা যে পরবর্তী অবস্থান দেখি যে আমাদের দেশকে নিয়ে সবচেয়ে বেশি প্রোপাগান্ডা এবং যাচ্ছেতাই এরকম প্রোপাগান্ডা আমাদের ছাত্র জনতা, এবং এত মানুষের, প্রায় ২,০০০ মানুষের জীবনদান, ৪০,০০০ মানুষের অঙ্গহানি, এবং তাদের কি বলবো, এই যে আহত হওয়া, এই দানগুলাকে তারা যেভাবে ছোট করছে সারা তাদের মিডিয়া দিয়ে, এবং যেভাবে জঘন্য অপপ্রচার তারা করছে ভারতীয়রা, এবং ভারতীয় মিডিয়া স্পেশালি, তাদের কথা তো আসলে, এবং আমি বলব যে গভর্নমেন্ট স্পন্সরড, স্টেট স্পন্সরড যে কাজগুলো তারা করেছিল, সেগুলো তো আসলে আমরা ভুলে যাব না। এটা তো ইতিহাসের অংশ। আপনি যদি এখনো ইন্টারনেট ঘাঁটেন ওই সময়গুলাতে টানা যে এভাবে প্রোপাগান্ডা, মনে হয় বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো দেশ, একটা দেশে, একটা স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে করতে পারে? কোনো যুদ্ধ না, কোনো বিগ্রহ না, কোনো ঝামেলা না, কিচ্ছু না। শুধুমাত্র একটা স্বৈরশাসক তাদের একজন প্রিয় নেত্রীকে, তাদের একজন কি বলবো, একটা পোষা আ জানোয়ারকে তারা, আমাদের দেশের ছাত্র জনতা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে উৎখাত করছে। এই এই শোকে তারা পাগল হয়ে যা করছে, এটা তো কোনদিনই আমরা ভুলতে পারব না। এবং শুধু শোকে ভুলেই গেলে তো হবে না। এই যে গণহত্যাকারীগুলা শেখ হাসিনা থেকে শুরু করে এভরিওয়ান, সবাইকে তারা আশ্রয় দিছে ওইখানে। সো ভারতের সাথে বাংলাদেশের গুড টার্মস আসলে তৈরি হয় নাই বাংলাদেশের জন্য না। এটা তৈরি হয় নাই ভারতের জন্য। এবং ভারত যেটা সবসময়, যেটা ভারতের গভর্নমেন্ট যেটা সবসময় করে আসছে, সেটা হচ্ছে, আপনি দেখেন ফ্রম দ্য ভেরি বিগিনিং, এই যে পরপর যে নির্বাচনগুলা, ইভেন ২০০৮ সালের যে সাজানো পাতানো নির্বাচন, যেটাতে আসলে বিএনপিকে খুব বাজেভাবে হারানো হইছে। এখানে বাংলাদেশের কি বলবো, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী এবং নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সাথে ডিজিএফআই, এটা সেটা, প্রণব মুখার্জি, অনেক স্টোরিজ আমরা জানি। এবং ওই সময় যে আর্মির চিফ ছিল মইনু এবং ফখরুদ্দিন, ওই সময় যে ইন্টারিমের, ওই সময় থেকে লিগেসিটা তৈরি হয়ে আসছে। তারপর থেকে ২০০৮ এর পরে ২০১৪, ২০১৮, তারপর ২০২৪, পরপর যে নির্বাচনগুলা, প্রত্যেকটা নির্বাচন ভারত এটাকে স্পন্সর করছে এবং এটাকে সাবস্ক্রাইব করছে, এবং এটাকেই সবচেয়ে বেশি এরা লেজিটিমেসি দিচ্ছে। এইসব প্রত্যেকটা অনেকগুলা লিগেসি, কিন্তু এটা একটা বিশাল লিগেসি। এবং ভারত এই যে এরকম একটা প্রবল অত্যাচারী একটা শাসক, শোষক তৈরি হইলো, বাংলাদেশের শ্রেণী তৈরি হইলো, মাফিয়াস তৈরি হইলো, এটাকে স্পন্সর করছে কিন্তু ভারত গভর্নমেন্ট। এটাকে তো অস্বীকার করার কোনো জায়গা নাই, এটা রেকর্ডেড। এখন এটার বিরুদ্ধে যখন একটা একটা বিপ্লব বা একটা গণ অভ্যুত্থান হলো, তার মানে তারা তারা এটাকে সাদরে গ্রহণ না করে, তারা জন আকাঙ্ক্ষাকে তারা অ্যাকোমোডেট না করে বাংলাদেশের মানুষের সাথে তারা কি করলো, তারা ওই গণহত্যাকারীর পক্ষটাই নিল। এবং নেওয়ার পরে তারা কি হলো, ওই যে গভর্নমেন্টটা আসছে ইন্টারিম, তাদের একটা শত্রুতা তৈরি হয়ে গেল যে এটা কোনোভাবে, আর ইন্টারিমও তখন স্বাভাবিক ব্যাপার, তখন বাংলাদেশের মানুষের কথা যদি শুনতে হয় তাহলে ভারতের সেন্টিমেন্টের বিরুদ্ধে তারা যাইতে হবে। তো তারাও সেটা করছিল কিছু ক্ষেত্রে, তাও যে সব ক্ষেত্রে করতে পারছে সেটা আমি বলব না। কিছু ক্ষেত্রে করতে পারছে, এবং করার পরে কি হলো, তাদের শত্রু হয়ে গেল। এখন আপনি আসেন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের শত্রুতার পরে আমি যদি এই গভর্নমেন্টের সময় আসি, হ্যাঁ, এই গভর্নমেন্টের শুরু থেকেই ওরা চেষ্টা করতেছে যে ঠিক আছে, আগে গভর্নমেন্টে অনেকগুলো ভুলভ্রান্তি হইছে, এবার আমরা একটু তাদেরকে একটু মলম-টলম দিয়ে চলি আরকি। হ্যাঁ, আমার কাছে মনে হয় না যে খুব মানে এটা এখন টু আর্লি টু সে যে ভারতের সবকিছু আমাদের সম্বন্ধে পজিটিভ হয়ে গেছে। আমাদের দেশটাকে ওরা সুন্দর সোনার বাংলাদেশ হিসাবে দেখতে চায়। আমাদের সীমান্তে যখন তখন ফেলানির মতো যাকে তাকে লাশ হিসেবে ঝুলায় রাখবে না। তারা এরকম জায়গা থেকে তারা ফিরে আসছে। এটা বলার জন্য এটা অনেক দেরি, মানে অনেক আর্লি হয়ে যায়। আরেকটু দেখাটা জরুরি। তবে হ্যাঁ, ইটস আ গুড মুভ। আমি যদি বলি যে হ্যাঁ, ভারতের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ভারতের যে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছে তাদের যে অ্যাপ্রোচ, ইভেন আম ওনাদের যে প্রধানমন্ত্রী আছে তাদের যে অ্যাপ্রোচ, সে অ্যাপ্রোচ অবশ্যই কিছু ক্ষেত্রে তো অনেক বেশি পজিটিভ লাগেই। তবে সেই পজিটিভিটিও বাংলাদেশের মানুষ কিভাবে নিবে সেটাও জরুরি। কেননা বাংলাদেশের মানুষের মর্জি মাফিক আসলে বাংলাদেশের সরকারের চলা উচিত আমি বলে মনে করি। এবং এটাও করা উচিত, সেটা হচ্ছে এত বড় একটা রাষ্ট্র ৩ দিক থেকে আমাদের থেকে ঘিরে রাখছে জিওপলিটিক্যাল ভাবে, এবং এখান থেকে আমরা কোনোভাবে বেরোতে পারবো না।
আপনি তো চাইলে মানচিত্র চেঞ্জ করতে পারবেন না, প্রতিশ্রুতি বেশি চেঞ্জ করতে পারবেন না। এটা তো বাসা ভাড়ার মতো না যে এই বাসা থেকে চেঞ্জ হয়ে আরেক বাসা চলে গেলাম। সো ৩ দিক থেকে ঘেরা। সো খুবই স্বাভাবিক তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকা, গুড টার্মস এ থাকা, উইন উইন সিচুয়েশন এ থাকা আমাদের আসলে খুব ভালো হয়। এবং আমার কাছে মনে হয় যে ইটস আ গুড মুভ যদি হয়ে থাকে যে হ্যাঁ, ভারত চাচ্ছে যে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করতে, এবং আগে যা হইছে হইছে, আমরা সেই জায়গা থেকে ফিরে আসতে চাই। এবং আমরা আর একটা লাশ আমরা দেখতে চাই না সীমান্তে। বিনা বিচারে তারা আমাদেরকে একটা একটা কোনোভাবেই তারা আমাদের শুট ডাউন করে আমাদের একটা মানুষকে, নিরীহ নিরস্ত্র মানুষকে তারা গুলি করে মেরে ফেলতেছে। এটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না তারা বিনা ট্যাক্সে বা একদম নামমাত্র মূল্যে আমাদের মানচিত্রের মধ্য দিয়া তাদের আরেক পাড়ে তারা ট্রানজিট হিসাবে ইউজ করবে। আমরা দেখতে চাই না যে যাচ্ছেতাই ভাবে তারা আমাদের মানুষের সাথে, আমাদের দেশের মানুষ ওদের দেশে যখন যায় তাদের সাথে খারাপ ব্যবহার করবে। আমরা দেখতে চাই না তারা যখন তখন আমাদেরকে যেকোনো ট্যাগিং এর সাথে এড করে দিবে, যেকোনো সংখ্যালঘু নির্যাতন এটসেট্রা, এটসেট্রা। যদিও তারা সংখ্যালঘু নির্যাতনে তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বলা যেতে পারে। ঠিক আছে? যদিও তারা আজকে যে টি-20 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, যে ক্রিকেটটা পর্যন্তও তারা আপনার বলতে হয়, মানে মানে অভিযোগ যদি করতে শুরু করি এটা আসলে বিশাল কয়েক মাইল লম্বা আসলে অভিযোগের জায়গা আছে। ক্রিকেট একটা স্পোর্টস কে পর্যন্ত তারা ছাড়ে নাই। একটা স্পোর্টস এ মোস্তাফিজুর রহমানের ঘটনা নিয়ে কিছুদিন আগে যে ঘটনা তারা ঘটাইছে, তা আনবিলিভেবল, এটা আনপ্রেসিডেন্টেড, এর জীবনও ঘটা সম্ভব না। ক্রিকেটটাকে লিটারালি একটা 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 ভদ্রলোকের খেলাটাকে একটা অভদ্রলোকের খেলা হিসেবে তারা তৈরি করছে। খেলাটারও তারা ছাড় দেয় নাই। হ্যাঁ, এমন কোনো কিছু বাদ দিয়েছে যেটা আমি আমি যে কথাগুলো বলতেছি আমাকে কেউ ডিবাঙ্ক করে বলুক যে হ্যাঁ, বান্না ভাই আপনি কথাগুলো ভুল বলতেছেন। আমি সবগুলো ইতিহাসের পাতা থেকে বলতেছি, এবং বলতে শুরু করলে প্রতিটা পরতে বলতে পারি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনার সাথে তাদের কোনো না কোনোভাবে তাদেরকে বলা হয় যে কনস্পিরেসি থিওরি, যদিও এটা প্রমাণিত না এখনো। কিন্তু আপনি পিলখানা হত্যাকাণ্ডের যেই স্বাধীন কমিশন দ্বারা যেই রিপোর্ট আসছে, সেই রিপোর্ট যখন সামনে আসবে তখন হয়তো অনেক কিছু খোলাসা হয়ে যাবে। তো আমি বলতেছি না যে তারা করছে, কিন্তু বাংলাদেশের মানুষের তো একটা পারসেপশন আছে। সো আপনার পারসেপশনটা কি? পারসেপশন হচ্ছে ভিনদেশী কিছু মানুষ এসে আমাদের মানুষকে মেরে গেছে, এবং এটাও বলা হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় যে ভিনদেশী কিছু লোক এসে আমাদের ছাত্রদের উপরে, আমাদের জনতার উপর গুলি করছিল। এগুলো কিন্তু মানুষের পাবলিক পারসেপশন। এটা আমি বলতেছি না যে এটা হইছে। আমি বলতেছি এটা বাংলাদেশের মানুষের পাবলিক পারসেপশন। একটা বৃহৎ সংখ্যায় এবং বিশাল একটা সংখ্যা মানুষের সংখ্যা। এখন আপনি যদি বলতে চান এত পাপ আপনি কেমনে মোচন করবেন রাতারাতি? এটা কি সম্ভব? এটা সম্ভব তখনই যখন আপনি খুব কনসিস্টেন্টলি একটা লম্বা সময়ের জন্য আপনি একটা রাষ্ট্রের সাথে সবচেয়ে ভালো ব্যবহারটা করবেন। এবং ভালো ব্যবহারটা শুধু করবেন না, উইন উইন সিচুয়েশন তৈরি করবেন। সাম্যতার পক্ষে সাম্যতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভালোবাসা দিয়ে, মৈত্রী দিয়ে একটা সুন্দর একটা আ ফরেন রিলেশনশিপ ক্রিয়েট করতে পারলে আমার মনে হয় সেই দিকটা যাবে আরকি। হুম। ভাই আপনি আসলে এত উম মানে অনেকগুলো বিষয় টাচ করছেন। সবগুলো বিষয়ে আমাদের আসলে আমি অনেক আরো গভীরে আরো যাওয়া অনেক অনেকগুলা বিষয় টাচ গল করতে পারি ইনফেক্ট। অনেক অনেকগুলো গল্প অনেকগুলা করা বিষয় যাবে। বাকি। তবে আমি হাদির বিষয়টায় আবার ফিরে যেতে চাচ্ছি। হ্যাঁ, প্লিজ। উম যে কয়েকটা জিনিস মানে খুব আমরা আসলে বাহির থেকে যারা জিনিসগুলো দেখছি অনেকগুলো কোয়েশ্চেন আমাদের আনএনসার্ড আছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে উম মানে হাদির আম উত্থান, সে তার একটা ন্যারেটিভ আছে যে হাদি খুব সাডেনলি, মানে সে ইভেন ২৪ এও খুব একটা অ্যাক্টিভ ভাবে বা মানুষ তাকে চিনত না। সে খুব সাডেনলি হুম, তার পরিচয়টা শুরু হলো এবং অ্যাক্টিভিটিটা খুব রাতারাতি খুব পপুলার হয়ে গেল। এরকম একটা হুম, বিষয়। এবং তারপর যেটা দেখা যাচ্ছে যে মানুষজন তাকে রাস্তায় টাকা দিচ্ছে। সে বলতেছে যে আমি চিনি না, কিন্তু আবার দেখা যাচ্ছে যে অ্যা লোকটা বলতেছে পরে, তার মৃত্যুর পর বলছে, "না আমার তো তাকে চিনতাম, তাকে তো টাকা দিয়ে আসার কথাই ছিল" বা এরকম। হুম, এরকম অনেক ধরনের একটা শ্যাডো ক্রিয়েট করা হয়েছে যে হাদির উত্থানটার একটা প্রশ্নবোধক একটা বিষয় আছে। হুম, এবং হুম, তারপর হচ্ছে সাডেনলি তাকে মেরে ফেলা হলো এবং যারা মারলো তারা খুব তাড়াতাড়ি নাই হয়ে গেল। এবং এটার ২ ধরনের একটা জিনিস দেখা যায় যে ইন্টারিম গভর্নমেন্টের কি সদিচ্ছা ছিল না? তাকে তার বিচারটা তারা কেন করতে পারল না বা ধরতে পারল না? এরকমও আছে। আবার যেমন আছে আ যারা জড়িত, হুম, ফয়সাল, আলমগীর এবং তারপর হচ্ছে মিরপুরের যিনি যুবলীগের আসছে তাজুল ইসলাম, তাদের কথা আসছে একদম যে তারা আসলে মাস্টার প্ল্যান। তো পুরো জিনিসটার সাথে আওয়ামী লীগের একটা যোগসাজশ আছে, একদম ডাইরেক্টলি দেখা যায়। কিন্তু আবার যারা আওয়ামীপন্থী তারা আবার বলতে চায় যে আ যদি এতই মানে প্ল্যান করে তাকে মারতে হতো তাহলে আওয়ামী লীগ শুধু হাদিকে কেন মারবে? মারবে হয়তোবা আরো অনেকজনই তো ছিল। বিশেষ করে জুলাইয়ের আ স্টেক হোল্ডার তো আরো অনেকজন ছিল, যারা এখনো আছে। পুরো বিষয়টা নিয়ে না একটা অনেক
ধরনের ন্যারেটিভ আছে এবং অনেক ধরনের কনফিউশন আছে আমাদের মধ্যে। না আমরা আসলে একবার বিশ্বাস করতে চাই হাদি আপনি যেরকম একটা বললেন যে আপনি যেভাবে হাদিকে চিনতেন সেরকম। আবার হুম। অন্যান্য জিনিস শুনি। আপনার পুরো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? এবং হাদির উত্থান এবং মৃত্যু নিয়ে যে একটা যে রহস্য, ধোঁয়াশা এটাকে আসলে আমরা আগে ক্লিয়ার করতে চাই। তারপরের স্টেপটায় যাব। মানে আপনার কাছ থেকে এটা শুনতে চাই ওকে। একদম যেহেতু আপনি আপনি হ্যাঁ, অনেক বড় একটা প্রশ্ন করছেন। এখানে প্রশ্নের উত্তরটা আসলে অনেক বিরাট হয়ে যাবে। এত বড় না কোনো একটা সমস্যা প্রশ্ন নেই। সেটা কয়েক মাইল লম্বা একটা প্রশ্ন। হ্যাঁ, কারণ হইতেছে ধরেন হ্যাঁ, আমি অনেক সময় নিচ্ছি ২ আসলে কিলোমিটার ঠিকমতো লম্বা করতে। হইছে সরি। প্রশ্নটা। হ্যাঁ, এখন ২ কিলোমিটার প্রশ্নের লম্বার উত্তর দিতে ১০ কিলোমিটার হবে। হ্যাঁ? সো এখন কিন্তু সেনসিটিভ প্রশ্নটা জরুরি এবং আচ্ছা। ঠিক আছে। আমি হুম, এটাকে হুম। অ্যাপ্রিশিয়েট করতেছি প্রশ্নটা যদিও লম্বা অনেকগুলা জায়গা থেকে আসছে। আচ্ছা কোথায় বলবো ১ম এ ধরি হচ্ছে ২৪ এর সময়ে জুলাইয়ে হাদির ভূমিকা। হ্যাঁ? তো সেটার বিভিন্ন ফুটেজ, ভিডিওস এবং বিভিন্ন ধরনের সে রাস্তায় ছিল কি ছিল না এগুলো অলরেডি সেগুলা হুম, সারফেস হচ্ছে। এবং শুধু ওইখানে সারফেস হচ্ছে না। সে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হিসাবে ওই সময় বিভিন্ন গণ আন্দোলনের সময় সে কবিতা পাঠ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোগ্রামে মিছিলে সে ফ্রন্ট লাইনে ছিল। সেই ভিডিওগুলোও আসতেছে, ছবিগুলোও আসতেছে। এবং শুধু সেটাও না, সে যখন আরো ছোট অবস্থায় সম্ভবত সে মাদ্রাসায় পড়াকালীন সময়ে বিভিন্ন আন্দোলনের সময়ও সে ফ্রন্টের সামনে ছিল। সো সেই ছবিগুলো আসতেছে এখন। এখন আ আমি যেহেতু তাকে জুলাইয়ের পরবর্তী সময়ে চিনি, সো তার আগের সময় তো আমি ব্যক্তিগতভাবে তার সাথে আমার এক্সপেরিয়েন্সটা নাই। সেহেতু আমি ওটা বলতে পারব না। কিন্তু প্রমাণ সাপেক্ষ বিষয়ে আমি এই জায়গাটা বলতে পারি। যেহেতু প্রমাণগুলা অলরেডি সামনেই আছে। হাদী আ আমার ব্যক্তিগত তার সাথে কনভারসেশন এর জায়গা হইতেছে হাদীর খুব স্বচ্ছ ধারণা ছিল সে কি করতে চায় এবং আমার কাছে মনে হয়েছে সে জুলাইয়ের পুরাটা ওন করা একজন যোদ্ধা ছিল। রাস্তায় লক্ষ কোটি যে যত যোদ্ধা ছিল তাদের মধ্যে সে একজন যোদ্ধা ছিল। হয়তো সে তখন নেতা হয়ে উঠতে পারে নাই। একজন ফ্রন্ট লাইনার একজন খুব নামকরা ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে নাই। কিন্তু আর ১০ টা আন অজানা বা আন মানে কি বলবো? হয়তো তার unknown এরকম লক্ষ কোটি যোদ্ধার মধ্যে সেও একজন যোদ্ধা ছিল। এই জায়গাটা আনডাউটেডলি প্রমাণিত। এখানে প্রমাণ করার কিছু নাই। হ্যাঁ, সে অনেক বড় নেতা হয়তো ছিল না। তাকে ওসমান হাদি হিসাবে সে হয়তো অনেক পরিচিত ছিল না। এখন ২৪ জুলাই পরবর্তী সময়ে যদি একটা মানুষ তার অ্যাক্টিভিজম দিয়ে, তার কথা দিয়ে, তার রাজনীতি দিয়ে, তার ন্যারেটিভ দিয়ে যদি সে উপর স্থানে যাইতে পারে, সেটাকে আপনি কি ডিজোন করবেন? সেটাকে আপনি বলবেন, "এটা তুমি করতে পারবা না। সরি তুমি আগে কি করছো সেটা জরুরি।" না, আপনি তো যদি সে এটা তৈরি করতে পারে, সেই ন্যারেটিভটা সে তৈরি করতে পারে, তাহলে তো আপনি তাকে ক্রেডিট দিবেন। তাহলে এই ক্যালকুলেশন যদি করেন তা জুলাই ধরেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন ছাত্রদলের আমার এক ভাই আবিদ। আবিদ চাংখারপুলে যেই বক্তৃতা দিছিল জুলাইয়ের ৫ তারিখে সকালবেলায় মানে ৩৬শে জুলাই। ওখানে কিন্তু আনাস যে ছোট বাচ্চাটা ও কিন্তু গুলিবিদ্ধ হয় এবং ওখানে তাকে হত্যা করা হয় এবং শহীদ হয় আমাদের শহীদ আনাস। তা আমাদের আবিদ কিন্তু আ পরবর্তীতে ডাকসু নির্বাচনের সময় পপুলার হইছে। এখন কি আপনি আবিদকে প্রশ্ন করবেন, "ও তুমি জুলাইয়ের সময় কেন পপুলার ছিল না?" ইলজিক্যাল কনভারসেশন। বিষয়টা হলো ও একজন যোদ্ধা ছিল। ওকেও ক্রেডিট দিতে হবে। আবিদকে দিতে হবে, হামিমকে দিতে হবে, মায়েতকে দিতে হবে, সবাইকে আপনার ক্রেডিট দিতে হবে। ঠিক তেমন নাসিরকে দিতে হবে, ঠিক তেমন সাদিক ক্যামেরও হয়তো দিতে হবে। ঠিক আছে? এখন আমি সাদিক ক্যামের কথা বলছি এখানে অনেকে কোয়েশ্চেন করবে। ভাই সাদিক ক্যামের কথাটা আমি আগে বলি নাই। বলছেন জুলকারনাইন সায়ের ভাই। আপনারা ওই প্রশ্নটা যখন আপনারা তুলেন তখন তো ওই জুলকারনাইন সায়ের ভাই তো উনাকে সবচেয়ে বেশি আমরা তো চিনতামই না ওইভাবে। সায়ের ভাই তো হুম, ন্যারেটিভ ক্রিয়েট করলো যে এবং বললেন, আমি অবশ্যই বিশ্বাসযোগ্য জায়গা থেকেই বলতেছি যে আমি অবশ্যই বিশ্বাস করতে চাই সাদিক কায়েম ওই সময় যেটা সায়ের ভাই বলছেন সেগুলো অ্যাবসোলিউটলি ফাইন। এগুলো ট্রু। এই জায়গাটা থেকে তো সত্যি কথা জুলাই পূর্ববর্তী সময় এবং জুলাইয়ের ওই পুরো টাইমটায় আমাদের মধ্যে তো বিএনপি, জামাত, আম তারপরে ধরেন বামপন্থীকে, ওইটা পন্থীকে, তুই পন্থীকে, মধ্যপন্থীকে, রাইটকে, লেফটকে এগুলো ভাগ ছিল না। ছিল আমাদের হাসিনাকে নামাইতে হবে যেভাবে হোক, একটা অত্যাচারীকে নামাইতে হবে। তো সবাই আসলে আমরা অ্যালাইন ছিলাম।
এখানে শিবিরের ছেলেটার যে ভূমিকা ছিল ঠিক তেমন ছাত্রদলের ছেলেটা সেই ভূমিকাটা ছিল। তারা কেউই কারোর ভূমিকা আপনি ছোট করতে পারবেন না। বামপন্থী একটা ছেলে যে আসলে বাংলাদেশের গণতন্ত্রতে বিশ্বাস করে তাকেও আপনি সেই ভূমিকা দিতে পারেন। ঠিক তেমন আপনার হাদির ভূমিকাকেও আপনার ছোট করতে পারেন না আপনি। যদি সে রাস্তায় যেহেতু সে রাস্তায় ছিল, যেহেতু সে আন্দোলনের অংশ ছিল। এবার আসেন পরবর্তী সময়ে সে যেটা হয়েছে তার কথা দিয়ে, তার স্বচ্ছতা দিয়ে, তার ইয়া দিয়ে সে বিশাল একটা বিপুল একটা মানুষের সমর্থন পাইছে। আচ্ছা কে কবে দেখছিল যে জুলাই পরবর্তী সময়ে একটা মানুষ শহীদ হয়ে যাওয়ার পরে আলাম না জানা মানুষগুলো বাবারা, মায়েরা, সন্তানেরা, ছোট ছোট বাচ্চারা কবর দেখতে পাচ্ছে না, অনেক দূরে দাঁড়ায় গেটের বাইরে এভাবে অঝরে কান্না করছে, প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে। এই যে ভালোবাসা এটা কিন্তু রাতারাতি হয় নাই। তার মধ্যে নিশ্চিতভাবে অবশ্যই সততা ছিল। যেই সততা সাধারণ মানুষ তার চোখে দেখছে। একটা সাধারণ মানুষের যার কোনো সে কখনো সংসদে যায় নাই, সে কোনো বড় নেতা ছিল না, কিচ্ছু না। আপনার কাছে কি মনে হয়, আপনাদের কাছে কি মনে হয় যে তার জানাজাতে ২০ লক্ষ, ১৫ লক্ষ, ১০ লক্ষ একেকজন একেক মতান্তরে কিন্তু একটা মিলিয়ন প্লাস মানুষ এতটা রাষ্ট্রীয়ভাবে কি বলবো এটা মানে এক ধরনের আটকা পরিবেশ ছিল তো ওই সময়টা, ওই দিনটায়। সো ওই জানাজাতে এত মিলিয়ন মানুষ অহেতুক কারণে চলে আসছে। এটা কি আপনি অর্গানাইজ করতে পারবেন? ভাই ওই জানাজাতে আমিও ছিলাম। আমার পাশের মানুষগুলো তো আমি দেখছি তাদের ভেতরে তাদের চোখের কান্না, তাদের পরিশ্রম, তাদের ভিতরে যেই মানে তারা দূরান্ত থেকে হেঁটে আসছে। কয়েক কিলোমিটার দূর থেকে হেঁটে আসছে। আগের দিন রাতে রওনা দিয়ে ঢাকায় এসে জানাজাটা পড়ার জন্য শুধু হাদি। এটা তো ভাই এটা আপনি যতই ন্যারেটিভ দেন, যতই এটা একদল আবার এটাও আছে, তাই ওই ন্যারেটিভ গুলো সামনে আনছে কেন? তাকে যেভাবেই হোক হাদিকে ছোট করতে হবে। হাদিকে ছোট করে নিশ্চয়ই তাদের কোনো রাজনীতি আছে। হাদিকে বড় করানো যাবে না। হাদিকে দেখানো যাবে না অনেক বড় বিশাল কিছু। তাকে ইয়া করো, ও অনেক বেশি রাইট, ও অনেক বেশি ফার রাইট, ও এটা, ও সেটা, ওকে নামাইতে হবে। ও অনেক বড় হিরো হয়ে যাচ্ছে, ও অনেক আইকন হয়ে যাচ্ছে, এটসেট্রা, এটসেট্রা। আমার কথা হচ্ছে শহীদ ওসমান হাদির সাথে আমার ব্যক্তিগত পরিচয়ের জায়গা থেকে আমি যেটা দেখছি, প্রচন্ড পরিমাণে গণতন্ত্রপন্থী এবং প্রচন্ড পরিমাণে বাংলাদেশপন্থী এবং প্রচন্ড পরিমাণে ন্যাশনালিস্ট। আমি শব্দটা আলাদা করে বলতেছি, ন্যাশনালিস্ট। আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমি যে হাদিকে দেখছি, একজন ন্যাশনালিস্ট হাদিকে দেখছি, যে মানুষটাকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসছি তার দেশপ্রেমের কারণে এবং তার সততা দেখছি আমি যেটা। তা আমার এক্সপেরিয়েন্স এর সে খুবই সৎ একটা মানুষ ছিল। একেকজন একেক পার্সপেক্টিভ থেকে দেখেন। আপনি এই যে এখানে ইমতিয়াজ এক পার্সপেক্টিভ থেকে দেখবে, ফুয়াদ এক পার্সপেক্টিভ থেকে দেখবে, মাহবুব রশিদ বান্না এক পার্সপেক্টিভ থেকে দেখবে। আপনার ব্যক্তিগতভাবে তার সাথে মেশেন নাই, তার সম্বন্ধে আপনারা পড়ছেন, দেখছেন, জানছেন। এখন ইমতিয়াজ এক সার্কেলে মিশে, যে সার্কেলে সবাই হাদিরে অপছন্দ করে। খুবই স্বাভাবিক, এটা ইমতিয়াজের মনস্তত্ত্বে পড়বে। আরে ও তো ভালো ছিল না, ঝামেলা ছিল। আবার ফুয়াদ একটা সার্কেলে আছে, যে সার্কেলে সবাই হাদিকে পছন্দ করে, বেশিরভাগই হাদিকে ভালোবাসে। খুবই স্বাভাবিক ফুয়াদের মাথায় ঢুকবে যে হাদি দুর্দান্ত মানুষ ছিল, ভালো মানুষ ছিল। এটা খুবই স্বাভাবিক। আমি মিশছি, আমার এক্সপেরিয়েন্স থেকে আমার যেটা সত্য কথন, আমি যেটা ফিল করছি সেটা আমি বলতেছি। দ্যাটস ইট। অফকোর্স ভাইয়া। মানে আসলে মানে ন্যারেটিভ তো প্রতিদিন মনে হয় যে আসতেছে তো আসতেছেই। একেকজন মানুষ একেকভাবে কথা বলে। বাট হোয়াটএভার ইট ইস, মানে আমরা চাই যে ওর হত্যাকাণ্ডের বিচারটা দ্রুত হোক এবং এইসব জিনিসগুলা এটাই তো আসলে আরেকটু আমাদের খোলাসা চাওয়া। হোক। ই হুম। হ্যাঁ, এটাই আমাদের চাওয়া আরকি। এখানে এবং ইম- এব এ- এ- ভাই ইমতি আরেকটা দুইটা ব্যাপার হচ্ছে যে ভাইয়া কিছু একটা জিনিস মানে I think whatever মানে whoever he was, whatever he is, at মানে the main point is he is a citizen of our country এবং আমাদের ওনার বিচার নিশ্চিত করতে হবে। আগেই হুম। মানে ন্যারেটিভ বানায়া এইটা ওইটা এই প্রতিটা বিভিন্ন জিনিস হত্যাকাণ্ডের বিচার ছড়ানোটা নিশ্চিত আমাদের করতে বেশ হবে। দেখেন শুধু এটাই, হাদির হত্যাকাণ্ড এটাই। না, বাংলাদেশে যতগুলো অন্যায় হয়েছে, যতগুলো গুম হয়েছে, খুন হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত হবে। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের যে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্য যেই পরিমাণ চক্রান্ত হয়েছে, এটার হত্যাকাণ্ডের এটার বিচার এখনো আমরা পর্যন্ত পাই নাই। এটার বিচার পেতে হবে না হুম। আমাদের? আমাদের শাপলায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটার বিচার পেতে হবে না? আমাদের নিরাপদ শৌচালয় আন্দোলনের সময় যে বাচ্চাগুলোকে অন্ধ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচার পাইতে হবে না? বিচার পাইতে হবে না কোটা আন্দোলনের সময়, বিভিন্ন সময় আন্দোলনের সময় নির্বিচারে যে মানুষগুলোকে মারা হয়েছে? বিদ্যুতের দাবিতে যখন মানুষকে মারা হয়েছে সেটার বিচার চাইতে হবে না? যেই আমলে যে কেউ হোক, যেকোনো অন্যায়ের বিরুদ্ধে যেকোনো হত্যায় কাণ্ডের বিচার আমাদের চাইতে হবে। এটাই হচ্ছে আমাদের নাগরিক হিসেবে আমাদের চাওয়া হওয়া উচিত। এরা একটা মানুষ হিসেবে আমাদের চাওয়া হওয়া উচিত। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা আরেকটা স্বৈরাচার কোনোভাবে এফোর্ড করতে পারি না। এবং সেটার জন্য যদি তৈরি না হইতে পারে আরেকটা স্বৈরাচার, সে হচ্ছে আগের যে স্বৈরাচার ছিল, তাদের প্রত্যেকটা বিচার হওয়া দরকার।
অফকোর্স। ভাইয়া এখানে মানে আহ, আপনার যে একটা একটা জিনিস বললেন সেটা হচ্ছে যে আমরা কেউ স্বৈরাচার আরেকটা স্বৈরাচার হোক চাই না। তো আমরা এফোর্ড করতে পারবো এটার না ভাই, আর কত কত জীবন এক্স্যাক্টলি যাবে। এক্স্যাক্টলি আমাদের আসলে আমাদের ৫৪ বছর হয়ে গেছে স্বাধীনতার। আমাদের আসলে একটা ম্যাচিউর পলিটিক্যাল সিস্টেম যেখানে হওয়া উচিত, এটলিস্ট ৫ বছর পর আমাদের নির্বাচন হবে। অফকোর্স। এটলিস্ট এটা এবং সম্ভবত আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে একটা ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস থাকবে সেটা আমরা আশা করতেই পারি। বাট এখানে একটা জিনিস ভাই আপনার এই কথাটায় যে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগতেছে সেটা হচ্ছে যে আমরা কিন্তু চিন্তা করতেছিলাম জুলাই সনদ থেকে যে আমাদের একটা মানে পাওয়ারের একটা চেক এন্ড ব্যালেন্স হবে, ডিসেন্ট্রালাইজেশন হবে। বিশেষ করে আপনার যেমন প্রাইম মিনিস্টার আমার কাছে খুব ইন্টারেস্টিং আমার কাছে যে ডেফিনিটলি জুলাই সনদের অনেকগুলো ক্লজেস আছে রাইট? ৮৪ টার মতো। সবগুলো সবার জন্য হয়তো বা ভালো লাগবে না বা সবগুলো আমার যেমন খুব ইন্টারেস্টিং কয়েকটার জন্য আমি জুলাই সনদকে পার্সোনালি সাপোর্ট করছি বা গণভোটকে সাপোর্ট করছি। তার মধ্যে একটা ছিল হচ্ছে যে প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবেন। এটা আমার কাছে খুব ইম্পোর্টেন্ট মনে হয়েছে যে এটা যদি রেস্ট্রিকশন না থাকে তাহলে আসলে এই স্বৈরাচারী চিন্তাটার ব্যাপারটা চলে আসে। এই রেস্ট্রিকশনটা থাকলে একজন জানে যে আমি তো আসলে ১০ বছরের বেশি থাকবো না। তার আসলে অনেক কিছু পলিটিসাইজেশন করার ইচ্ছাটা হয়তোবা কম থাকবে। এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স এর মনে করেন আমার কাছে এটা মনে হয়েছে ধরেন মেজরলি। বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য, এটা বাংলাদেশের মতো হুম, রাষ্ট্রে হুম, ধরেন আপনি তো চান বা না চান, আপনি শেখ হাসিনার মতো প্রবল রাক্ষসীরে আপনি ক্ষমতায় দেখছেন। এখন প্রবল হুম, হুম, রাক্ষসী আপনি ধরেন যে শুধু ধরেন সে হয়তো জানি না, আমি আমি এপিসিন ফাইলসে তো অনেকে শুনছি যে বাচ্চাদের সাথে কি কি করা হইতো। কারণ আমার তো মনে হয় শেখ হাসিনা মানুষের মাংস খাইতো। ঠিক আছে? কেননা এইভাবে আসলে একটা মানুষ কিভাবে ক্ষমতার জন্য বলতে পারে যে তোমার হেলিকপ্টার থেকে একটা শিশুর বুকের ভিতরে গুলি করে দিতে পারো। মানে একটা বাচ্চাকে, ইয়াকুবের কথা আপনারা ভুলে গেছেন। আপনারা ইয়ামিনের কথা ভুলে গেছেন। একটা এপিসি থেকে একটা ছেলেকে, একটা ইউনিভার্সিটি গোয়িং হুম। ছেলেকে কিভাবে ফেলে দেওয়া হইছে? আপনারা কি ভুলে গেছেন আনাসের কথা? যে চিঠিটা লিখে বের হইছিল? আপনারা কি ভুলে গেছেন? আপনাদেরকে বারবার মনে করায় দেওয়া উচিত। সো বাংলাদেশের জুলাই সনদ হচ্ছে জনগণের সনদ, এবং এটা যদি আপনারা না মানেন, আমি বারবার বলতেছি, আমি এটা কয়েক জায়গায় বলছি অলরেডি। এটা খুব ভুল স্টেপ হবে যদি জুলাই সনদের সাথে কোনো হাঙ্কি-পাঙ্কি করেন। হাঙ্কি-পাঙ্কি ইন দ্যা সেন্স যদি কোনো ১৯-২০ আরে না একটু চাপায়া যাই, একটু কাটায়া যাই। এই চাপানো কাটানো আপনাদের জন্য খুবই কস্টলি হবে। আর বাংলাদেশের এই জুলাইয়ের যেই আন্দোলন, এটা কিন্তু বেসিক্যালি করছিল ইয়ুথ। হ্যাঁ? এটা কিন্তু বেসিক্যালি ইয়ুথ এটাকে লিড করছে। পরে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষজন, বিভিন্ন বয়সী মানুষজন এটার সাথে জড়িত হইছে। এই একটা আন্দোলন যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, আপনি পাবলিক ইউনিভার্সিটি বলেন, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এক হয়ে গেছে। সো এটা কিন্তু শুধুমাত্র ছাত্ররা এখানে লিড ভূমিকায় ছিল বলেই এটা হইছে সম্ভব। ছাত্ররা, আমি কিন্তু বারবার বলতেছি এখানে ছাত্ররা, এবং এটা কিন্তু রেকর্ডেড। এখন আপনি যদি আবারও এইবারের কি বলবো এটার সাথে কোনোভাবে ১৯-২০ করেন, ছাত্ররা তো আসলে দেখতেছে। ওরা হয়তো বাড়িতে চলে গেছে, বাসায় ফিরে গেছে, পড়ার টেবিলে ফিরে গেছে। কিন্তু তারা যে ঘুমায়ে গেছে এটা আমি বিশ্বাস করি না। তারা জেগে গেছে, তারা দেখতেছে, তারা শুনতেছে, তারা হাসতেছে, তারা জোক পাইতেছে, মজা পাইতেছে, তারা হয়তো ফিল করতেছে, আরে ঠিক আছে আমাকে নিয়ে মজা নিতেছে, আচ্ছা দেখি কয়দিন ধরে মজা নিতে পারো। কিন্তু আবার দেখবেন যে আবার একটা ওয়ান সিঙ্গেল স্পার্ক, আবার দেখবেন যে এটার সাথে হাঙ্কি-পাঙ্কি করার রেজাল্ট খারাপ হবে। কেন আপনি যদি ওই সময় রাজনীতিবিদদের কথাগুলো শুনেন, আপনারা একদম মনে করে দেখেন, জুলাইয়ে যখন তারা বাইরে হয়ে আসলো ৫ই আগস্ট জেলখানা থেকে, ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে এসে কান্নাকাটি করে বলতেছে, আহারে বাচ্চাগুলো কতগুলা তাদের জীবনের বিনিময়ে কাঁদতে, কাঁদতে বলতেছিল না? তারা খুব sympathize ছিল যে তাদের জন্য আমরা আবার রাজনীতি করার ইয়ে করছি। ভুলে গেলেন? ওটা যদি ভুলে যান, তাইলে আসলে আমার খুব খারাপ লাগবে মুরুব্বিদের জন্য। মুরুব্বিরা আসলে আবারও এমন কিন্তু ভাই একটা রাস্তায় যাচ্ছেন যে রাস্তাটা আসলে খুব ভালো কোনো এ রাস্তা হচ্ছে এই না। জায়গা থেকেই আরকি কোয়েশ্চেনটা করা আসলে। সেটা হচ্ছে যেহেতু আপনি আম একজন বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট বলা যায়। তো আমি ভাই একটা কথা বলি সেক্ষেত্রে আপনাকে। আমি একটা না, না কথা বলি। ভাই, ভাগ্যে বিএনপির কিন্তু ভিতরে গুপ্ত না, বলা না, না, হয়ে গেছে অলরেডি। এখানে একটু থামাই। একটু থামাই। এখানে আচ্ছা, জি। কিছু আচ্ছা, যেটা হইছে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্ট না। আমি আচ্ছা, একজন আচ্ছা। ন্যাশনালিস্ট পারসন, যে আমি বাংলাদেশের ন্যাশনালিস্টের পক্ষের মানুষ। হ্যাঁ? পন্থী বানাইতে যান না। এখানে পন্থী বানাইতে গিয়েই যত বিপত্তিটা বাধে। হ্যাঁ? আমি বলি।
আচ্ছা। আমি বারবার বলতে চাই সেটা হচ্ছে আমার দল, আমি যে দলটাকে আজকে ভোট করছি হুম, বা আমি যে দলটাকে সাপোর্ট করছি সেই দলটা যদি কালকে একটা ভুল করে আমি কি বলবো না? হুম, হুম। পন্থী বানাইলে কিন্তু ঝামেলাটা হয়। ও তো পন্থী। ও এটা করতেছে এক্সাক্টলি। কেন? হুম, হুম। ও এটা হুম, সমালোচনা হুম। করতেছে কেন? আমার সবচেয়ে বড় বিপদ হইছে আমি সমালোচনা করতে গেছি এবং আমি ডে 1 থেকে আমি খুব ক্রিটিক্যাল থাকছি। কারণ আমি চেয়েছি আমি যে দলটাকে আমি আমার ভালোবাসার জায়গাটা সে একটা ভুলও না করুক। ভুল তো হবেই আমি জানি। কিন্তু আমার জায়গাতে হলে আমি ক্রিটিক্যাল থাকবো। আমি সারা জীবন মানুষকে মানে ধরেন গালিগালাজ করছি বা ধরেন বকাঝকা করছি যে তোর কেন গণভবনের বাইরে হইতে হবে, কেন তোর কন্দমবসি করতে হবে, কেন তোর গান গাইতে হইব, কেন তোর হেনে যা তালি দিতে হইব ওই একটা স্বৈরাচারের ঘিরে ধরা। আর আমি যদি সেম জিনিসটাই করি যে হ্যাঁ আমাকে তো সবসময় তালি দিতে হবে, সবসময় ক্ষমতার পাশে বসতে হবে, তাদেরকে প্রেস করতে হবে, ব্যাপারটা এরকম না। আমার কথা হলো আমার যেটা প্রেস করার সেটা আমি প্রেস করব, যেটা তুমি ভুল করবো এটা আমি চোখের মধ্যে আঙুল দিয়ে দেখাই দিব যে তুমি এটা ভুল করতেছো বাবু, এটা তুমি করো না। কারণ আমি আসলে তোমার দলটাকে ভালোবাসি। আমি চাই তুমি লং রানে টিকে থাকো, তোমার রাজনীতিটা ভালো থাকুক। আর যদি তোমার রাজনীতি ভুল হয় তাহলে তুমি একদম 100% সিওর থাকো আমি তোমার পাশে নাই। কোনোভাবেই নাই। এবং এটা খুব হুম। ক্লিয়ার কাট। এখন অনেকেই আছে, আচ্ছা বান্না তো বিএনপির সাপোর্ট করে, বান্না তো বিএনপির প্রোগ্রামে গিয়েছিল। অবশ্যই আমি বিএনপির প্রোগ্রামে গিয়েছিলাম। কিন্তু ওই প্রোগ্রামে আপনাদের সমস্যা হলো কি আপনারা ৮ মিনিটের যে বক্তব্যটা এটা বেশিরভাগ মানুষই মন দিয়ে শোনেন নাই। আমি এখানে খুব স্পষ্ট করে বলছিলাম একজন নন পলিটিক্যাল মানুষ হিসেবে আজকে এখানে দাঁড়িয়ে। এই কথাটা ৮ মিনিটের বক্তব্যের মধ্যে স্পষ্ট করে বলা হইছে। এবং সেই কথাটা বলার পরেই আমার মনে আছে কিছুক্ষণ পরে এখন বর্তমানে প্রধানমন্ত্রী, তখন আমাদের মানে জাতীয়তাবাদী দলের লিডার, বাংলা জাতীয়তাবাদী দলের লিডার তারেক রহমান ক্ল্যাপ করতেছিলেন। তো উনি কি আমার কথা মানে খালি শুনে ক্ল্যাপ করতেছিল? নিশ্চয়ই কোনো না কিছু জায়গাতে অবশ্যই তার জায়গাটা ছিল। উনি তো এগ্রি করতেছিলেন এভাবে মাথা নাড়ায়। স্ক্রিনে কিন্তু এটা অন রেকর্ডেড আছে। এটা কিন্তু আমার বানানো কোনো কথা না। আমি ওরকম একটা স্টেজে যাইতে পারছি এবং বা গেছি। হুম? ওখানে যে আমি কি শুধু আ কি বলবো এটাকে? মানে মানে কি বলবো? এটাকে কি বলা যেতে পারে? ওখানে যাওয়াটার মানে এই তো না যে আমার দলের বা আমার পছন্দের দলের একটা ভালো মানুষ একটা ভালো কথা মানে একটা 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 কোনো একটা খারাপ ঘটনা বা কোনো কিছু নেগেটিভ ঘটনা সেটা আমি বলব না। আমি এটা সেটা বলবই। এটা আমার বলাটা আমার দায়িত্ব। এবং আমার মনে হয় যে আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে আপনি যদি ইদানিং কালের যে আচরণ এবং শুরু থেকে যদি আপনি তার বিহেভিয়ার প্যাটার্ন লক্ষ্য করেন, উনি এটাই পছন্দ করেন। উনি সমালোচনাই হুম। পছন্দ করেন। এবং আমার কাছে মনে হইছে যে উনি সমালোচনা ইন আ সেন্স সমালোচনা ২ রকম হয়। একটা পজিটিভ একটা নেগেটিভ। এখন আপনি ২ ভাবেই আপনি সমালোচনা করে দলের উপকার করতে পারেন। এখন বাংলাদেশের মানুষের একটা খাইছলত হইতেছে, আচ্ছা ও তো স্টেজে উঠছিল, ও তো বিএনপি করে, ও কেন খারাপ কথা বলবে? নিশ্চয়ই ও গুপ্ত। নাইলে তো এই খারাপ কথা বলতো না। হ্যাঁ, ও কেন ও 100% এবং আপনি দেখবেন আমাকে নিয়ে যে পরিমাণ অনলাইনে ক্যাম্পেইন হইছে, ইট ইস আনবিলিভেবল, এটা আনপ্রেসিডেন্টেড এবং এটার কারণে কি আমি বিচলিত হইছি? আমি ১ সেকেন্ডের জন্য বিচলিত হই নাই, বরং আমি আমার অ্যাক্টিভিজম এর মাত্রা আরো বাড়াই দিছি। আমি কথা বলার মাত্রা আরো বাড়াই দিছি। কারণ আমি একটা স্ল্যাং বলব, কোন সুয়ার বাইনকে আমি অ্যালাও করব না। ইয়া টানা তার মাথা যারা আরেকটা স্বৈরাচার হওয়ার জন্য সকল ধরনের রসদ সাপ্লাই করবে তাদেরকে আমি কোনভাবেই অ্যালাও করব না। তারা আমাকে কোন একটা ট্যাগ দিবে আর আমি চুপ হয়ে যাব। আপনারা আমার হুম। টাইমলাইন দেখেন। আ প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যতগুলো ভালো স্টেপ আছে প্রত্যেকটা ভালো স্টেপকে আমি প্রেইজ করি। দলের যতগুলো ভুল আছে সেই ভুলগুলো আমি ধরার চেষ্টা করি। এটাই হচ্ছে একজন ট্রু ন্যাশনালিস্ট এর কাজ। এটা আমি কোথা থেকে শিখছি জানেন? এটা আমি শিখছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে। কিভাবে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনার প্রায় বক্তব্যের ভিতরে আপনি দেখবেন উনার দলের কোন নেতা যদি ভুল করত ডিরেক্ট খাড়ার উপর ট্রোল করে দিত। শব্দটা এখন আমরা ট্রল বলি। ট্রল করে দিত। ধরে ফেলতো কিন্তু। ধরে বলে ফেলতো। এই যে আপনি তো এটা করছেন। খোঁচা মেরে কিন্তু বলে দিত কথা। আবার এটাও বলতো ছাত্রদলের প্রোগ্রামের মধ্যে ছাত্রদলের ছেলেদেরকে বলছে, "এই তোমরা পড়াশোনায় মনোযোগী হও। আমি কোন ওই যে দল ভারী করা ছেলেপেলে, বস্তি থেকে ছেলেপেলে আমি চাই না।" এ কথা কে বলছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া হুম, বলছেন। এটা এখন খালেদা দেখবে জিয়া বলছে এখন যে অ্যাকর্ডিং টু মি উনি তো একটা সমালোচনা করছেন। অ্যাকর্ডিং টু all those ছাপড়িস, সরি এটা একটা ট্যাগিং হয়ে যেতেছে, ক্ষমা প্রার্থী। অল দোজ ছাপড়িস শব্দটা বোঝানোর জন্য বলতেছি যে এটা সাধারণ দর্শক বুঝবে। ছাপড়িস তো আসলে ট্যাগ হয়ে গেছে। সো এই ছাপড়িসদের মতামতের কথা হলো যে, যেহেতু তুমি সমালোচনা করতেছো, তাহলে যেমন খালেদা জিয়া সমালোচনা করছিলেন, আমিও একজন গুপ্ত, তাহলে উনিও কি সেটাই ছিলেন? নিশ্চয়ই উনি সেটা ছিলেন না। তো আপনাদের কথা হলো যে না কোন সমালোচনা করা যাবে না। আমরা যা বলব তাই রাইট। আর আমি মাবরুর রশিদ বান্না কোন ওয়েতে অ্যাক্টিভিজম করব এটা কি ইমতিয়াজ ফিক্স করে দিবে না ফুয়াদ ফিক্স করে দিবে? নাকি এ বি সি ডি এফ জি এস ফিক্স করে দিবে? আমার অ্যাক্টিভিজম ইন মাই ওয়ে হবে।
এটার জন্য যদি আমার গুপ্ত হুম। ট্যাগ খাইতে হলে আমি গুপ্ত খাবো, এটার জন্য আমার সুপ্ত ট্যাগ খাইতে হলে আমি সুপ্ত খাবো, এটার জন্য আমার যা খাইতে হয় আমি তাই খাইতে রাজি আছি, কোনো সমস্যা নেই। কিন্তু আমি উচিত কথা বলে যাবো। আপনারা আমাকে জাজ করবেন বান্না উচিত করতেছে না অনুচিত করতেছে। কখনো আমার কথা মনে হইতে পারে বান্না অনুচিত করতেছে, ওকে ফাইন, আমার সমালোচনা করেন, যুক্তিযুক্ত সমালোচনা করেন, ফালতু আলতু ফালতু কথা বলেন না। ডিরেক্ট বলেন যে হ্যাঁ তুই এই জায়গায় ঠিক নাই, আমি কারেকশন করতে রাজি আছি। কিন্তু আমি যে ঠিক যেমন তোকে বলতেছি, কিন্তু না তুমি বানানো গল্প বানাবা, তুমি আলিফ লাইলার গল্প নিয়ে আসবা, ঠিক আছে, এবং আলিফ লাইলার আরব্য রজনীর গল্প বানাবা এখানে বৈশা বৈশা, এবং আমাকে নিয়ে তুমি এইটা ইউটোপিয়া চিন্তা করবা, আরে ও তো এটা পাই যেতেছে ওটা পাই যেতেছে, ওটা আটকাইতে হবে। মূল যে ঝামেলাটা কোথায় জানেন? মূল ঝামেলাটা হলো ইনকম্পিটেন্সি, ইনকম্পিটেন্স। হুম। ইনকম্পিটেন্স মানে ইন সেন্স অযোগ্যদের সবসময় ভয় থাকে, ও মনে হয় ওটা নিয়ে নিল, ও মনে হয় পেয়ে গেল। যোগ্যদের কিন্তু এই ভয় থাকে না। যেমন আমার কোনো ভয় নাই, আমি ইনফ্যাক্ট আর জে কিবরিয়ার একটা শোতে যা বলে আসছি কথাটা, আমার কিচ্ছু দিস না তোরা, আমার তোর কাছ হ্যাঁ। থেকে কিচ্ছু লাগবো না, আমি যেখানে আছি আমি এনেই থাকবো, আমি তোর বিরুদ্ধে কথা বলবোই। তোরা যখনই অন্যায় করবি, যখনই তোরা চুরি বাটপারি করবি, যখনই তোরা দেশের সম্পদ লুট করতে যাবি, তখনই আমি তোদের বিরুদ্ধে দাঁড়ায় যাব। এবং যখনই তোরা একটা বৃহত্তর বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চাহিদার বিরুদ্ধে যাবি, তখনই তোদের বিরুদ্ধে আমি কথা বলবো, এবং আমার কলম চলবে, আমার মুখ চলবে, আমার বয়ান চলবে। দ্যাটস ইট। Awesome, awesome ভাই। ভাইয়া এক্ষেত্রে এই জায়গাটায় আপনি এক্সপ্লেইন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার পার্সপেক্টিভটা বা আপনার অবস্থানটা। কিন্তু আমার যে জিনিসটা জানার ইচ্ছা ছিল যে বর্তমানে আমাদের আসলে বিএনপিকে জাজ করার তো এখনো মানে সরকারকে জাজ করা তো এখনো আসলে টু আর্লি। বাট জুলাই সনদ যে বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে তারা পরিষদে করল না, শপথ নিল না। আপনার কাছে কি মনে হয় যে বিএনপির এখন মানে ইনটেনশনটা কিরকম মনে হচ্ছে? যে গণভোটে যেহেতু আসলে একটা জনগণের তো আসলে একটা রায় হইছে। এক্ষেত্রে বিএনপির অবস্থানটা আপনার কেমন মনে হচ্ছে? যে তারা কি আসলে এটা রেসপেক্ট করবে না অন্য কোনো ওয়ে অ্যারাউন্ড খুঁজতেছে বা কোনো নেগোসিয়েশন এর কোনো জায়গা রাখতেছে যে পরে হয়তোবা ইউজ করবে কারো এগেইনস্ট এ বা পক্ষে? কিরকম মনে আহ হচ্ছে আপনার এটা? জুলাই সনদ, এটার ভিতরে একটা শব্দ আছে, এটা হলো জুলাই, জুলাই। হুম, 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 হুম। এইটা এই শব্দ এই মাসটা, এটাকে যেটা শুধু মাস মনে করবে, সে তার রাজনীতির সবচেয়ে বড় ভুলটা করবে। যে মনে করবে যে জুলাই তো শুধু একটি মাস, ইংরেজি মাসের মধ্যে একটি মাস। তখন বলবে জুলাই ইজ নট আ মান্থ এনিমোর বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের আসলে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা, বেঁচে থাকার নতুন প্রেরণা, বাংলাদেশের নতুন করে নতুন সূর্যোদয়। সো জুলাই ইজ নট জাস্ট এ ওয়ার্ড, এটার সাথে আপনি লাগে আবার শব্দটা একটা কি, জুলাই সনদ। এখন আপনি তো হুম, এটা তো হুম। সাইন করছেন, এটার ভিতরে আপনি কিছু পয়েন্টে বলছেন আমি এটার সাথে একমত না, হুম। আপনি আবার ইশতেহারও সেই জিনিসটা ক্লিয়ার করছেন, অনেক কথা বলছেন। দিন শেষে যেটা হয়েছে, আপনি যেই ভোটে আপনি নির্বাচিত, ঠিক সেই ভোটেই জুলাইয়ের হ্যাঁ ভোটও নির্বাচিত, এবং হুম। জুলাইয়ের হ্যাঁ এক্সাক্টলি। ভোট, হ্যাঁ ভোট আপনার টোটাল ভোটের চেয়ে বেশি ভোট পাইছে। বেশি ভোট পাইছে। যেটা ব্যক্তিগত, মানে এটা তো আমার গল্প না, এটা তো আমি রেকর্ড গল্প হুম, বলতেছি। হুম। 75% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিছে, রাইট? আপনি তো 75% মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসেন নাই। আপনি 50-51 বা 49, এক একজন এক একটা বলে, জানি না, আই ডোন্ট নো। হুম, ধরে হুম। নিলাম 50% মানুষের ভোটে আপনি ক্ষমতায় আসছেন, ঠিক? তাহলে 75% এর মতামত আপনি মানবেন না যদি এরকম চিন্তা করেন বা এটাকে বাইপাস করার ট্রাই করেন, তাহলে তো এই চিন্তাটা একটা অগণতান্ত্রিক চিন্তা। তাহলে আপনি ওই গণভোটের ওইটা সময় রাজি হয়েছিলেন কেন? আপনি তখনই ভেটো দিয়ে জনগণের সামনে ক্লিয়ার করতেন যে আমি গণভোট মানি না, আমি এটার মধ্যে নাই। এই নির্বাচন শুধু গণভোট হুম, হুম। ছাড়া হইতে হবে। যেহেতু আপনি এগ্রি করছেন, এবং সবচেয়ে বড় কথা হলো নির্বাচনী প্রচারণার মধ্যে আপনি হ্যাঁ ভোটের পক্ষে তো ভোট চাইছেন। রেকর্ড, অন রেকর্ড এটা। হ্যাঁ ভোটের হুম। পক্ষে ভোট চাইছেন। এক্সাক্টলি। এবং সেই হ্যাঁ ভোট 75% মানুষ ভোট দিয়ে এটাকে নির্বাচিত করছে। আপনাদের টোটাল পার্সেন্টেজের চাইতে 75% বেশি। 50 থেকে 75 বেশি, এটা যেকোনো একটা নার্সারির বাচ্চা বলে দিতে পারবে। তো যেই কমন সেন্স একটা ছোট বাচ্চা, একটা বাচ্চা ছেলের, একটা মেয়ের আছে, সেই কমন সেন্স আপনাদের থাকা উচিত। সো আপনারা এমন ভাবে কোনো কিছুতে যান না যাতে আপনারাই বিতর্কিত হয়ে যান, আপনাদের নির্বাচনটাই বিতর্কিত হয়ে যায়। সো আপনাদের উচিত ওই জিনিসটা মেনে নেওয়া, এবং মেনে, হ্যাঁ, আপনারা সংসদে অনেক কিছু আলোচনা করতে পারেন, আপনারা অনেক কথা বলতে পারেন, কিন্তু বৃহত্তর গোষ্ঠী যারা 75% মানুষ, যারা এটার পক্ষে ভোট দিছে, তারা যদি বিট্রেট ফিল করে, হুম। এটার রেজাল্ট ভালো আসবে না আসলে।
একটা এটা পলিটিক্যাল আমাদের কস্ট দেশের থাকবে গণতন্ত্রের ডেফিনেটলি। জন্যই আলটিমেটলি খারাপ হবে। কারণ এটাও তো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়া একটা ম্যান্ডেট যে ভোট ৭৫% হুম। ভোট পেয়ে জিতেছিল। অফ কোর্স। ভাইয়া আমি একটু ডিফারেন্ট দিকে যেতে চাই। যেহেতু আমরা অনেকক্ষণ বিএনপি নিয়ে কথা বলতেছি। সো নেপালে আম নেপালে একটা হইলো, ভোট হইলো। ওদেরও তো একটা অনেক। গণ অভ্যুত্থানের মতো হইছে। এবং ওই ভোটে আসলে দেখা গেল যে আ যারা এই যে আমাদের এনসিপি বা এনসিপির সমতুল্য টিম যদি কাউকে ধরা হয়, ওদের গণ অভ্যুত্থানের যে ইয়ুথরা নেতৃত্ব দিছে, সেই টিমটাই আসলে ক্ষমতায় আসতে যাচ্ছে বা দল হুম, গঠন করতে যাচ্ছে। সো হুম, একটা সময় মনে হচ্ছিল যখন ২০২৪ সাল চলে, তখন বা হুম, ওই সময়টা চলে, তখন আমাদের মনে হচ্ছিল, এট লিস্ট দূরে বসে মনে হচ্ছিল যে এখন যদি ভোট হইতো, আমি হুম, এইসব ছেলেপেলেকেই ভোট দিতাম। এবং এরাই আসলে বাংলাদেশে হয়তো আসতে পারতো আরকি। বা নতুন একটা শক্তি হিসেবে উঠে আসতে পারত। কিন্তু হুম, রিয়ালিটি দেখা গেল একটু ডিফারেন্ট বাংলাদেশের জন্য। হুম। সো এই ব্যাপারটাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে পারবেন? এইটাও আসলে মানে এগুলা হয় কি অনেক আলোচনার বিষয় আসলে। অনেকগুলা পয়েন্টে আলোচনা করা যায়। অনেকগুলা অ্যাঙ্গেলে বলা যায় কথা, হ্যাঁ? আ দেখেন নেপালের যে আন্দোলন হয়েছিল গণ-অভ্যুত্থান হয়েছিল এটাকে আমি একটু এ এ কিছু ক্ষেত্রে ওরা প্লাস করছে। ধরেন অনেকগুলা মন্ত্রীরা ওরা ন্যাংটা দৌড়াইতে পারছিল। যেটা আমরা পারি নাই। এটা আমি মনে করি জি। আমাদের একটা ব্যর্থতা। বিশাল বড় ব্যর্থতা। এই জায়গাটায় যে এই যে ডিপ স্টেট বলেন বা বিভিন্ন এজেন্সিস বলেন তারা যারা বাঁচায় দিল এই গণহত্যাকারীর দোসরগুলাকে এবং গণহত্যাকারীগুলাকে, এটা খুব অন্যায় হয়েছে এই জাতির সাথে। বিরাট বেইমানি করছে তারা। এবং আসলে সত্যি কথা বলতে কিছু মন্ত্রীরে ন্যাংটা দৌড় দেওয়ার দরকার ছিল। জাইঙ্গা পড়া দৌড়ানোর দরকার ছিল। এটা হলে খুব ভালো হইতো। যেটা নেপালে আমরা দেখছি যে খালের মধ্যে দৌড়াইতেছে জাইঙ্গা পইড়া। ঠিক আছে? সো ওটা করলে ওটাকে কারা দৌড়াইতেছে? ঢিল মারতেছে কারা? মারতেছে। এমন না যে তারা মেরে ফেলছে। তারা কিন্তু শুধু দৌড়ানির উপর রাখছে। ওই দৌড়ানিটা দরকারও ছিল। ওই ৫ তারিখে ওই দৌড়ানিটা দরকার ছিল। কিন্তু ওটা হয় নাই। ওটা একটা এক্সাম্পল তৈরি হইতো। এটা একটা জায়গায় ওরা আগায় আছে। ওরা একটা জায়গায় আগায় আছে। ওরা ইয়াং দেরকে ওরা অনেক বেশি ওন করছে। হয়তো হুম, আমাদের আসলে আপনি যদি এনসিপির সাথে তুলনা করেন, আমি ব্যক্তিগতভাবে তুলনা করি আবার তুলনা করি না। কেরকম তুলনা করি না বলি কেমনে? সেটা হচ্ছে এই যে যেই দলটা ওরা নির্বাচিত হইছে আজকে প্রধানমন্ত্রিত্ব পাইছে বা যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এটা গণ-অভ্যুত্থানের আগে থেকে এই দলটা আছে এবং যিনি র‍্যাপার যিনি এখন হয়ে গেছেন প্রধানমন্ত্রী উনি কিন্তু মেয়র ছিলেন আমি যদি ভুল না করে থাকি। তার মানে হুম, তার হুম, হুম। একটা ছিল। লিগ্যাসি আছে নির্বাচন করার। আর এনসিপি হচ্ছে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ের একটা দল। সৃষ্টি হওয়া একটা দল। সো ২ টার মধ্যে বেসিক পার্থক্য আছে এবং এনসিপি রাজনীতি আসলে দাঁড়ানোর আগেই এনসিপিকে নিয়ে অনেক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হইছে। এই নেতার সম্বন্ধে তৈরি হইছে। বলা হয়েছে যে সে ওই দুর্নীতির সাথে জড়িত, এটার সাথে জড়িত, এটার সাথে জড়িত। অনেক ধরনের অনেক পারসেপশন তৈরি হইছে। এবং মানুষ ওদের মধ্যে নিজেদের মধ্যে একটা বিভক্তি তৈরি হইছে। তারা তৈরি হওয়ার আগে কয়েকবার ভেঙে গেছে। তাদের দল থেকে অনেক হুম, লোক বের হয়ে গেছে। অনেক নেতা-নেত্রী অনেক বের হয়ে গেছে বিভিন্ন কারণে। এবং তারা যাদের সাথে জোট করছে সেটা নিয়েও তাদের দলের ভিতরে অনেক আ কি বলবো বিভাজন আছে। সো এটা ভালো হইছে না খারাপ হইছে ৩০ টা আসনে মাত্র তারা নির্বাচন করছে। ৩০ আসনে তারা করেও নাই নির্বাচন। সো এটা তাদের দলীয় সিদ্ধান্ত। অবশ্যই তাদের জোটের সিদ্ধান্ত। কিন্তু এটাকে কেউ ভালো চোখে দেখবেন, কেউ খারাপ চোখে দেখবেন, কেউ বলবেন না এনসিপি দাঁড়াইলে ভালো হইতো এটা সেটা। কিন্তু আমি মনে করি এনসিপির সাথে আসলে মোটা দাগে পার্থক্যই আছে যে দলটা আসলে এখন নেপালে ক্ষমতায় আসছে তাদের সাথে আসলে খুব মেলানোর জায়গা নাই। হ্যাঁ, মিলানোর জায়গা এটাই যেতে পারে যে ওটা ইয়ুথ দল, ইয়াংদের দল। এটাও ইয়াংদের দল। সো ওই অর্থে হয়তো মেলানো যেতে পারে। কিন্তু ওইভাবে মোটা দাগে আমি ওইভাবে মিলাই না। আর আমি মনে করি এনসিপির রাজনীতি দাঁড়াইতে অন উম আ সময় লাগবে। মানে এনসিপি যে রাতারাতি দাঁড়ায় যাবে, মানে এখনই স্ট্যান্ড বাই, আই এম রেডি টু টেক দ্যা মানে পাওয়ার এই ব্যাপারটা এরকম না। হয়তো এনসিপি দেখবেন এই নির্বাচনে একরকম রেজাল্ট করছে। ৬ টা আসন পাইছে। নট আ ব্যাড রেজাল্ট এট অল আমি মনে করি এস আ ফার্স্ট আ নির্বাচন। সো পরবর্তী নির্বাচনে আম হয়তো দেখা যাবে যে ওদের জায়গাটা আরো বাড়বে। ভাইয়া আমার আরেকটা আরেকটা জাস্ট ফর্মালিটিস টাইপের কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে যে আমার কাছে আমি পার্সোনালি মনে করি আমরা যারা বাইরে পড়াশোনা করতে আসছি বা যারা একটু গ্র্যাজুয়েট স্টাডি করে দিনের পর দিন পড়াশোনা করে নিয়ে কাটাইছি আরকি জীবনে। হুম, আমার পার্সোনালি মনে হয় যে আ দেশ চালানোর জন্য আসলে আপনার একটু একটু জ্ঞান গম্ভীর লোক থাকা দরকার।
যেমন রাস্তার মানুষও থাকা দরকার যে মনে করেন যে পিপল হ্যান্ডেল করতে পারবে, আবার ওইরকম লোকও থাকা দরকার যে সাইফুর রহমানের মতো লোকও থাকা দরকার যে হু নোজ হোয়াট হি ইজ ডুইং। অফ সো কোর্স, অফ কোর্স। এনসিপির সবাই কি আসলে ভাই একই দিকে যাচ্ছে না? মানে সারাদিন মানে শুধু মানে মানে হু উইল বি আওয়ার নিউ ইউথ আইকন আর কি এট ওয়ান পর্যায়ে, মানে এইসব ছেলেপেলের মানে কি হবে, মানে তাদের ফিউচারটা কি শুধু রাজনীতি বেসড হবে, তাদের অকুপেশন কি হবে, তাদের প্রফেশন কি হবে, তাদের স্পেশালাইজেশন কি হবে, ওই জায়গাটাই মানে তাদের কি কোনো চিন্তা ভাবনা আছে নাকি? এনসিপির ছেলেপেলেদের বলতেছেন, এই শব্দটার সাথে আমি এখন আর একমত না। দে আর নট ছেলেপেলে এনিমোর। ওকে, আচ্ছা, মানে আপনি একটা রাজনৈতিক দলের নেতাদেরকে আপনি শুধু ছেলেপেলে ট্যাগ দিয়ে যে এই যে শব্দের খেলাটা চলে, নামায় দেওয়া, ছোট করে দেওয়া, এটা ঠিক না। এরা কিন্তু আচ্ছা। একটা বিশাল বড় So, গণ অভ্যুত্থানের ফ্রন্ট লাইনার। ওকে, ছাত্র দলের of course. ছেলেপেলে, এটা আমি পছন্দ করি না কখনো এই ওয়ার্ডটা। ছাত্র দলের ছেলেপেলে, শিবিরের ছেলেপেলে, এই যে সিনিয়ররা, আমাদের অনেক বড় বড় সিনিয়র রাজনীতিবিদ ইচ্ছা করে শব্দ বন্ধনীগুলো ব্যবহার করেন, এই শব্দগুলো ব্যবহার করেন এদেরকে নামানোর জন্য। ছাত্র দলের ছেলেপেলে, এবং আমিও তো করে না, ফেললাম ভাই, না, 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 আসলে তো আমি শুনতে আমি এই শুনতে শব্দের খেলাটা অভ্যস্ততা। আমি খুব মারাত্মকভাবে এটার সাথে আমার দ্বিমত প্রকাশ করছি আমি। অফকোর্স, না এই না, ইউ আর ছেলেপেলে রাইট, যাদেরকে 100% রাইট। ট্যাগ করা হইতেছে ছেলেপেলে বলে, এই ছেলেপেলেই হাসিনাকে হারাইছে। এই অফকোর্স, ছাত্রদলের ছেলেটাই হারাইছে, এই শিবিরের ছেলেটাই হারাইছে, এই এনসিপির ছেলেটাই হারাইছে, এই ছেলেপেলেটাই হারাইছে। সো অফকোর্স। অনেক বড় বড় মুরব্বীরা 17 বছর ধরে ফাইট করে অনেকেই পারেন নাই অনেক কিছু করতে। অবশ্যই তারা লিড করছেন। এই 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 নেতাদেরকে, এই ইয়াং জেনারেশনকেই তারা হয়তো লিড করছেন। অস্বীকার করার কোনো জায়গা নাই। এবং অনেক সিনিয়র লিডারদের অনেক ভূমিকা আছে বাংলাদেশে। অনেক বড়, এই যে সাইফুর রহমানদের মতো মানুষদের যে কি ভূমিকা বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, সেটা তো আনবিলিভেবল। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি কি কোনোদিন অস্বীকার করতে পারবেন? আপনি কি কোনোভাবে অস্বীকার করতে পারবেন? সেই আমাদের ওই সময় হান্নান শাহ নামে একজন মহাসচিব ছিল। আমার কাছে খুব খারাপ লাগে যে এখনকার মানে ওই খারাপ সময় হান্নান শাহের মতো মানুষ বিএনপিকে সেভ করার জন্য কি পরিশ্রমটা করছে। দেলোয়ার হোসেনের মতো মহাসচিব কি পরিশ্রমটা করছে। তাদের প্রতি কি কৃতজ্ঞতা এখন যথেষ্ট পরিমাণ প্রকাশ করে ক্ষমতায় আসার পরে দলটা? এই যে স্বাধীনতা পুরস্কার গেল, এই পুরস্কারের একটা অংশকে ওই দুইটা মানুষ পাইতে পারতেন না? তারা ওই সময় বিএনপিকে সেভ করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে সেভ করার জন্য কি পরিমাণ ফাইট করছে। এনিওয়ে, এটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার রাজনীতি নিয়ে টুকটাক ধারণা আছে বলে আমি হয়তো তার কথাটা বলে ফেললাম। কিন্তু এইবার আসেন, এই এনসিপি বলেন, এদের এই নেতারা যারা এখন আছে তাদের অনেক ভুলভ্রান্তি হবে। প্রত্যেকটা মানুষেরই ভুলভ্রান্তি হয় রে ভাই। কিন্তু আমার যেটা তাদের কাছে প্রত্যাশা, সেটা হলো তারা যতদূর সম্ভব তাদের ইরোর্স গুলা তারা কারেকশন করুক, করে তার রাইট পলিটিক্স এ তারা বাংলাদেশে একজন আরেকটা মধ্যমপন্থার দল হিসাবে তারা যদি দাঁড়াইতে পারে, এটা বাংলাদেশের জন্য খুব ভালো হবে। এটা খুব অফকোর্স। প্রয়োজনীয়। আমি চাই আরেকটা মধ্যমপন্থার দল বাংলাদেশে দাঁড়াক, আরেকটা দল দাঁড়াক। যত বেশি মধ্যমপন্থার দল বাংলাদেশের পলিটিক্সে, বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতির সাথে যুক্ত হবে, তত বেশি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো বলে আমি মনে করি। দ্যাটস ওয়াই আমার এনসিপির প্রত্যেকটা নেতাকর্মীর প্রতি আমার শুভকামনা থাকবে এবং আমি চাই তারা সকল মানে ইরোর্স গুলা, তাদের ভুলগুলা যত দ্রুত সম্ভব তারা এই কথা বলতে 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 একটা জায়গায় ঠিক করে আসুক এবং পড়ার জায়গায় জ্ঞান, যেহেতু জ্ঞান অর্জনের বিষয় আছে, তাদের দলে আরো সিনিয়র মেম্বারসদেরকেও তারা এড করুক, যাদের আসলে ওই জায়গাগুলোতে ফাউন্ডেশনটা স্ট্রং করা knowledge, দরকার। হ্যাঁ, ফাউন্ডেশনটা আমি চাই বাংলাদেশে এনসিপির মতো একটা মধ্যমপন্থার দল দাঁড়াক। এখন যদি অনেকে আমার বিএনপির অনেক ভাইয়েরা আমার বলতে পারে, এই যে বান্না এনসিপি সাপোর্ট করে, ভাই বুঝলেনই না। আমার কথা আপনারা বুঝলেনই না। এই যে ভাই আপনাদের সাথে যে আমি ইন্টারভিউটা দিচ্ছি, এই ইন্টারভিউ যে কত অংশ কাইটটা কুইটটা এটারে কি করবে, যে আমারে পছন্দ করে না এটারে এমন ভাবে কাটবে, অথচ পুরা কথাটা নাই। 10 আল্লাহ। সেকেন্ড কাইটা দিবে, আপলোড করবে। হ্যাঁ। এই যে এনসিপি নিয়ে ভালো কথা বলছে, এই যে ঝামেলা আছে, ওই যে পাইছি গুপ্তটারে ধরে ফেলছি। ঠিক আছে? মানে এই যে শিবিরে সাদিক ক্যামের কথা বলছে, কিন্তু সাদিক ক্যামেরায় কি বলছিলাম এটা কিন্তু রাখে নাই। হ্যাঁ, এই ধরে ফেলছি গুপ্তটারে। হ্যাঁ, এই যে হচ্ছে ঘটনা। ধরেন আপনি আল্লাহ। মানে এমন ভাবে জিনিসগুলাকে ন্যারেটিভ করে, আমি যে কথাগুলো আপনাদের সাথে বলছি এখন পর্যন্ত, আমি মনে করি না আমি বাংলাদেশের স্বার্থ বিরোধী একটা কথা বলছি।
যদি আমি স্বার্থ বিরোধী একটা কথা না বলে থাকি, আমার দেশের বিরুদ্ধে আমি একটা কথা না বলে থাকি, আমি আপনার শত্রু হয় কি করে? যদি এরপরেও আমি বাংলাদেশের পক্ষে যদি সবগুলো কথা বলে থাকি, আপনার শত্রু হয়ে থাকি, তাহলে তুই কে? হু দা হেল আর ইউ? ভাই এখানে এনসিপির কথাটা যেহেতু হচ্ছে সেই বিষয়ে একটা মানে ডিসকাস করি আপনার সাথে। সেটা হচ্ছে যে এনসিপি আমরা যারা জুলাই পন্থী চিন্তাভাবনা ছিল এবং আমাদের এনসিপি যখন দল গঠন করলো, তখন আমাদের একটা ছিল যে আচ্ছা ঠিক আছে এনসিপি সাথে জুলাই সনদ হচ্ছে, গণভোট হচ্ছে, ইন্টারিম সেটা সাপোর্ট করছে। আমরা সবাই একটা সুন্দর একটা চেঞ্জ দেখব। এর মধ্যে একটা জিনিস হইছে হঠাৎ করে আপনি যেটা এই যে গুপ্ত বললেন যে একটা ন্যারেটিভ ক্রিয়েট হলো যে জামাতের অনেক হিডেন সেল অ্যাক্টিভ ছিল। এটা আসলে জামাতপন্থীরা মানে মানুষকে ভুল বুঝাইছে না হলে, এবং এমনও শোনা যায় নাকি যে 70% 80% মানুষ জুলাইয়ের সময় মেরে ফেলছে যেটা জামাতরা করছে, এরকম আমি ন্যারেটিভ শুনছি। তো তারপর এনসিপি এটা হলো কি অ্যাবসলিউট এনসিপি বাল জামাতের ন্যারেটিভ। এটা বাল ন্যারেটিভ। আমি অফ একদম কোর্স এটা ডিবাঙ্ক হ্যাঁ করব। এটা অ্যাবসলিউট হ্যাঁ বাল ন্যারেটিভ। এটা বালের ন্যারেটিভ। এটা কোনো বাল, অফ এটা কোর্স। বাল ন্যারেটিভ এবং বালের ন্যারেটিভ দুটোই। আচ্ছা। তো তো দেখা গেল যে এনসিপি তারপর মানে যখন জামাতের সাথে কোয়ালিশন করলো হুম। নির্বাচনের আগে, এবং ইন্টারিম গভর্নমেন্টের কিন্তু একটা ন্যারেটিভ হচ্ছে যে তারা হচ্ছে জামাত এনাবলড একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারপর দেখা গেল যে এনসিপি চলে গেল তাদের সাথে। এখন এখানে ২ ধরনের কোশ্চেন আমার আছে আরকি। একটা হচ্ছে যে এনসিপির এটা কি সারা জীবনের জন্য একটা ট্যাগ হয়ে যাবে নাকি যে তারা শুরুটাই জামাতকে নিয়ে হলো বা নির্বাচনে গেল, এটা একটা। এবং আরেকটা জিনিস হচ্ছে যে অ্যা একটা খুব মজার একটা জিনিস দেখা গেল নির্বাচনের পরে যখন জামাত আসলো না। কারণ একটা কিন্তু খুব মানে খুব একটা, আমি জানি না এটা কি বট বাহিনী বা এটা কি কোনো ধরনের প্রচারণা কিনা, যে মনে হচ্ছিল যে জামাত এবার একটা বিশাল বড় একটা কিছু করে ফেলবে এবং প্রবাবলি সবচেয়ে বেশি এরকমই একটা অনলাইন প্রোপাগান্ডা চলছে। তো যখন হলো না জামায়াত এবং বিএনপি হলো, এবং শুধু যে হলো তাই না, একদম মানে নিরঙ্কুশ জয়, এবং তখন একটা সবার একটা মধ্যে এমন একটা ভাব হলো, সমাজে এমন একটা ভাব হলো যে হাঁপ ছেড়ে বাঁচলাম, যে বাংলা হ্যাঁ, এবং অনেক আওয়ামী পন্থীদেরকেও এরকম লিখতে দেখা গেছে যে যাক বাংলাদেশ তালেবান হলো না বা আফগানিস্তান হলো না, এরকম আর কি। তো এই যে গত ১৫ বছর ধরে ১৬ বছর ধরে একটা ন্যারেটিভ ছিল না যে আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষের শক্তিরা বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, তালেবান হয়ে যাবে। তো দেখা গেল বাংলাদেশের মেজরিটি মুসলিমের জন্য কিন্তু এটা খুব ডিরেগটরি একটা ন্যারেটিভ ছিল যে বাংলাদেশের সব মানুষই হয়তো বা মানুষকে মেরে ফেলতে চায় বা ও ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী দেশের সহাবস্থানে থাকতে চায় না। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ দেখালো যে আসলে সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেটা নিলাম না। তো এই যে এটা তো এক ধরনের জয় বাংলাদেশের মানুষের, আসলে একটা মধ্যমপন্থী মুসলমানদের জন্য একটা আসলে বিশাল বড় জয়। তো এই পুরো বিষয়টা নিয়ে আসলে আমার কোশ্চেনটা আরো অনেক বড় হয়ে যাচ্ছে। আপনার সাথে এই পুরো বিষয়টা নিয়ে আসলে গল্প করতে চাই। আপনার থট প্রসেসটা কি, যে কিভাবে এনসিপির ফিউচার পলিটিক্সটা আহ, হবে, এবং জামাতের নির্বাচনে জামাতের ফল দিয়ে আসলে আমরা কি কি জিনিস বুঝতে পারতেছি? এনসিপি নিয়ে আসলে ধরেন আমার চাইতে ভালো কথা বলবে যারা এনসিপি সাপোর্ট করে, তারা অনেক ভালো বক্তব্য দিতে পারবে। ধরেন আপনি যদি আমার সাথে একটু ধরেন বিএনপির ন্যারেটিভ নিয়ে আলোচনা করতে চান, আরো ভালো হয়তো আমি একটু টুকটাক আলোচনা করতে পারবো। বিএনপি ছাত্র দলের আচ্ছা। রাজনীতি কেমন হচ্ছে সেটা নিয়ে হয়তো টুকটাক বেশি আলোচনা করতে পারবো। কেমন হওয়া উচিত ছিল, কেমন হলে ভালো হতো, সেগুলো নিয়ে একটু বেশি। কিন্তু এনসিপি নিয়ে যদি আমি স্পেসিফিকলি বলতে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধরেন বললাম আপনার কথা অনুযায়ী এনসিপি। এখন ধরেন এনসিপি র যদি আপনি ফ্ল ধরেন যে ওরা কেন জামাতের সাথে গেল, হ্যাঁ, এখন এটাও তো ঠিক যে বিএনপি একসময় জামাতের সাথে ছিল এবং বিএনপি দুজন মন্ত্রীকেও ২ জন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তো আপনি অস্বীকার করতে হুম, পারবেন হুম। না, ইটস রেকর্ড। আওয়ামী লীগও আওয়ামী লীগও একসময় জামাতের জামাতের সাথে সাথে ছিল। ছিল। হুম, আওয়ামী লীগ হুম। কি বালরা কি ছিল না? বালারাও ছিল। এক্সাক্টলি। তো জামাত হচ্ছে বেসিক্যালি আলু। হ্যাঁ, এখন এই যে এখন আলু বলছি, এখন ধরেন জামাতের অনেক ভাইয়েরা আমার উপর আবার রে করে উঠবে, "এই আলু বলছে।" না, ব্যাপারটা এই অর্থে না। আপনারা আসলে বেসিক্যালি আপনাদের রাজনীতির জন্য যে কারো সাথে যেকোনো সময় যাইতে পারেন। এটা অন রেকর্ড। এটা আসলে হুম। অস্বীকার করতে পারবেন না আপনারা। এখন আপনাদের রাজনীতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা সামনের ভবিষ্যতে বাংলাদেশের মানুষ বিবেচনা করবে। কোন সমস্যা নাই। কিন্তু আপনারা যে এবার বিপুল পরিমাণ ভোট পাইছেন এটা তো সত্য। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এই জোটটা এনসিপির যে জোট, জামাতের যে জোট, এই জোট যে বিশাল ভোট ব্যাংক এবার পেয়ে গেছে। যারা
তাদের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ ভালো রেজাল্ট করছে। এটা তো শেয়ার করতে পারবেন না যে তারা অনেক সিট পাইছে, প্রচুর সিট পাইছে। হ্যাঁ, ওই এত সিট তো তারা তাদের জীবনও দেখে নাই। তো তারা তো তাদের নির্বাচনে আসলে অনেক ক্ষেত্রে সাকসেসফুল। হ্যাঁ, আপনারা বলতে পারেন তারা ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসে নাই। তারা হুম, ক্ষমতা ভাই যে কেউ নির্বাচন করবে, যে যেই যেই ক্যান্ডিডেট, ওই যে ইমি কালকে দেখলাম ওই যে ৬৮টা ভোট পাইছিল ডাকসুতে। ইমি 68 লেখা হুম, পোলাপান হুম, ট্রল করে। হ্যাঁ, তো সেও মনে করেন চিন্তা করছে আমি তো জিতে যাব। হ্যাঁ, এখন আপনি হুম, ওরে দিয়ে কেমনে আপনি বুঝাবেন? এখন সবচেয়ে বড় কথা হলো জামাতের যদি আপনি রাজনীতি দেখেন, এনসিপি রাজনীতি দেখেন, ইন টোটাল তাদের কিন্তু বিশাল ভোট ব্যাংক তৈরি হইছে। হুম, 35, 39 কেউ 33 বলে একেক জায়গায় একেক ধরনের রেজাল্ট। আমি একটা মাঝামাঝি ধরে নিলাম 35% মানুষ তাদের পক্ষে ছিল। এখন আপনি এটাকে কিভাবে অস্বীকার করবেন ভাই বলেন তো? সিটে কমে আসছে ওভারঅল। ঠিক আছে? হুম, অনেকগুলা সিটে ৫,০০০, ৪,০০০, ২,০০০ সিটে ওরা হারছে। এটা তো রেকর্ড ভাই। এটা তো অন রেকর্ড। হুম। আপনি কি এটা অস্বীকার তার মানে একটা বিশাল সংখ্যা তাদের সাথে আছে। বিএনপির সাথে 50% মানুষ আছে। আর বাকি 15% মানুষ কোথায় আছে? ফ্লোটিং। তো এনসিপি জামাত জোটে 35% মানুষ ছিল। 50% মানুষ বিএনপির সাথে ছিল। বিএনপির জোটে ছিল। রাইট? ঠিক তেমন বাকি 15% তো ফ্লোটিং ও ছিল। হ্যাঁ? বা যেভাবেই হোক তারা অন্যান্য দলের মধ্যে হয়তো বিভক্ত হয়ে গেছে। এখন বাংলাদেশের ধরেন বামপন্থী যে একটা ভোটও পায় না, নিজের ভোটটাও সে নিজের দিতে কনফিউশন এ থাকে। সেও আসলে চিন্তা করে যে আমি মনে হয় এবার নির্বাচনে জিতবো। নাইলে সে কেন দাঁড়াইছে ভাই? কি প্রমাণ করতে দাঁড়াইছে? এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমার যেটা চাহিদা, আমার যেটা আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে যেটা চাই, সেটা হচ্ছে বাংলাদেশে আর কোনোভাবে কোনো জঙ্গি হামলা দেখতে চাই না। হুম, জঙ্গি হামলার প্রোপাগান্ডাও দেখতে চাই না। কি যে যখন তখন যে কাউকে মানে তুলে নিয়ে যাচ্ছে এই গল্প দেখতে চাই না। আমি দেখতে চাই না ধর্মীয় উগ্রতা। আমি দেখতে চাই না অধর্মীয় উগ্রতা। যে ধরেন অধর্মীয় বলতে বলতেছি উম অতিরিক্ত নাস্তিকতাও দেখতে চাই না, অতিরিক্ত আস্তিকতাও দেখতে চাই না। আমি দেখতে চাই হচ্ছে একটা সুন্দর মানে গণতান্ত্রিক বাংলাদেশ। এখন জামাতের রাজনীতিতে যে ভুলগুলো আছে রাজনীতিতে তারা তো সেটা ঠিক করুক। এনসিপি ঠিক করুক, বিএনপি ঠিক করুক, সবাই ঠিক করুক। করে আমার কাছে সবচেয়ে বেস্ট পন্থা মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে মধ্যম পন্থা রাজনীতি। এবং মিডল এ থাকাটা একটু ফার রাইট হয়ে যাওয়াটাও ঠিক না, আবার ফার লেফট হয়ে যাওয়া ঠিক না। যদিও আমি কিন্তু আবার ফার রাইট হিসেবে অনেকের কাছে ট্যাগ খাই। হ্যাঁ, এটাও আমি ব্যক্তিগতভাবে বলি। এবং বেশ অনেকেই অনেক বড়, বড় বিশাল কামেল হ্যাঁ, লোকজন আছে বিদেশে বইসা আমার ফার রাইট ট্যাগ দেয়। হ্যাঁ, শুধু আল্লাহ খোদার নাম নিলে আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বললেই যে কেউ ফার রাইট হয়ে যায় এটা আমি জানতাম না। আমার মনে হয় তাদের বাবাদের বা চাচাদেরও এত বড়, বড় দাড়ি আছে। তাইলে তারা তো ফার রাইট। হ্যাঁ? তো আমার দাড়ি যদি কোনদিন এরকম হয় কাম সারছে ভাই। আমি তো পুরা দক্ষিণের একদম শেষ মাথায় চলে যাবো তাদের মতে। সো ব্যাপারটা হইছে কি মানে আমি যে খুব প্র্যাকটিসড মুসলিম তাও কিন্তু না। মানুষের তো হুম, ওরিয়েন্টেশন থাকে। ধরেন আপনি পারিবারিক শিক্ষা থাকে। আমার পরিবার আমাকে শিখাইছে যেকোনো একজন অপরিচিত মানুষের সাথে দেখা হইলে ১ম এ যেটা করবা, আসসালামু আলাইকুম বলবা। এখন যদি আমি আসসালামু আলাইকুম বইলা একটা ফার রাইট ট্যাগ খাই এতে ভাই আমার তো মনে হয় যে ওহ মাই গড! এই কথাটা না বলেই পারতেছি না। ১,০০০, ১,৫০০ প্রোডাকশন মানে ১,০০০ প্লাস প্রোডাকশন বানানো একমাত্র ফার রাইট মানে বাংলাদেশে আমি অ্যা বিলং করি রাইট নাও। আই এম সো প্রাউড অফ ইট। সো এই ধরনের ইতর বদমাইশদেরকে আপনি অ্যাকোমোডেট করতেছেন কিন্তু। আমি ওদের মানুষগুলোকে ইতর বদমাইশ বলতেছি। কারণ আপনি কোনভাবে ভিন্ন মতকে আসলে বেসিক্যালি কোনভাবে আপনি অ্যা ইয়ে করেন। জায়গা আপনি দিচ্ছেন না। দেখবেন আমার পক্ষে একটা পোস্ট লেখা দেখাইতে পারবেন না। যদি হয়তো আমার অজানায় ২-১ টা থাকতে পারে। খুবই কম আমি তাদের বিরুদ্ধে লিখছি। কখনোই লিখি না। কারণ আমি মনে করি ওই ইম্পোর্টেন্স তাদেরকে কখনো দেয়াই উচিত না। আজকে কথা প্রসঙ্গে আসলো, কথাটা বলতেছি এবং আমার মনে হয় যে অনেকেই গোমরাহির মধ্যে ঢুকতেছে। এই যে গোমরাহি শব্দটা বলছি এটার জন্য আবার ফার রাইট ফালাই দিতে পারে। এটার কি বলে? অনেকে আবার আমাকে বলতে পারে মানে এদের যে ডার্ক পলিটিক্স আমি বলব ডার্ক পলিটিক্স। এই ডার্ক পলিটিক্স এর পাল্লায় পইড়া এই এটার মধ্যে আমার মনে হয় অনেকেই অনেক ভুল মধ্যে ঢুকে যাচ্ছে। বিশেষ করে আমার কাছে খারাপ লাগে হচ্ছে বিএনপিপন্থী অনেক অ্যাক্টিভিস্টকে আমি দেখতেছি এদের প্ররোচনায় এরা কিন্তু পড়তেছে। এবং পড়ে হুম, এমন সব ভুল কথা বলতেছে, এমন সব ভুল কাজগুলো করতেছে সেটার কারণে কিছু ঘটনা ঘটবে ভবিষ্যতে। যখন আপনারা মজলুম হবেন আবার, যেহেতু জালিম হওয়ার কাছাকাছি যাইতেছেন আপনারা,
তখন দেখবেন আশেপাশে খুঁজে পাইতেছেন না। তখন আম্মুর কাছে আসবেন, এসে বলবেন ভাই ভুল হয়ে গেছিল, 2 বছর আগে আপনার গালিটা দেওয়া ঠিক হয় নাই। তখন আমি কব প্লিজ তোমাকে 5 টাকা দিচ্ছি, তুমি দোকানে যাও, মুদির দোকানে যা মুড়ি কিনা খাও, আপাতত তোমার সাথে আমার কোনো আলাপ নাই। ঠিক আছে? সো একটা সময় ঘটবে এটা, এটা এক সময় ঘটবে ভাই। আমি আপনারা বলতেছি, আপনি আমার এখানে কথাটা নোট করে রাখেন। এই যারা আমার গালি লাইছে হুদাগামে এদের কথা লাফাইছে, একটা সময় যে রিয়েলাইজ করবে আল্লাহ আমরা কি ভুলটা করছি, হুদাগামে এই মানুষটা গালি লাইছি। কারণ যখন দেখবে এরা মজলুম হয়েছে, এদের পক্ষে আমি কথা বলবো। ঘুরে ফিরে কিন্তু ওগুলা কিন্তু হুম। বিদেশে বসে থাকবে ভাই। এটি জীবনে বিদেশে আসবে না। এটি বিদেশে বসে থাকবে। বুঝছেন? দেশে আসা আমি ওটাকে কোনো খারাপ বলি না যে জি। একজন প্রবাসী বিদেশে থাকাটা কোনো সমস্যা না। সমস্যা হলো বিদেশে বইসা যদি আপনি আনরেস্ট তৈরি করেন সেটা প্রবলেম। আপনি যদি যারা তারা Of course. ভিকটিম বানানোর চেষ্টা করেন সেটা প্রবলেম। সো এইটা ঠিক না। আমার কথা হলো যে আপনি তো এই দেশে থাকেন ভাই। আপনারা যারা এখন এই দেশ থেকে উল্টাপাল্টা অ্যাক্টিভিজম করবেন, আপনাদের তো আসলে সবাই বিদেশে পালাইতে পারবেন না। বা বিদেশে যেয়ে আপনাদের ঘরবাড়ি হবে না। অনেক বিলিয়ন, বিলিয়ন ডলার হবে না। তখন কি করবেন আপনারা? এদেশে আপনার থাকতে হবে, আপনার পরিবার পরিজন এদেশেই থাকবে। তারা কিন্তু টার্গেট হয়ে যাবে। যে তুই তো ওই সময় হুম। অন্যায় করছিস। তুই তো ওই সময় খারাপ কথা বলছিস। হুম। তুই ওই সময় ক্ষমতায় এসে তুই যে আজে বাজে কাজগুলো আমাদের সাথে করছিস, এই যে অন্যায়টা করছিস, তোর দলের বিরুদ্ধে তোর দল যখন অন্যায় করছিস তুই একটা সমালোচনা করস নাই। তুই আজকে এসে ইনসাফের গল্প কেমনে দেস? আজকে এসে তুই ন্যায় বিচারের গল্প কেমনে দেস? এই যে ইনসাফ কইছি, এটাও তো মনে করেন এখনকার সময়ে এটার অ্যাটাকিং করা হয়। তো বলা তুমি যাবে কেন না, ইনসাফ হ্যাঁ। বলিবে? তুমি তো বলিবে হচ্ছে ন্যায় বিচার। হালার পু, তুমি লুঙ্গিরে লুঙ্গি কইতে পারো, আমি ইনসাফের ইনসাফ কইতে পারো না। লুঙ্গি কোন শব্দ ভাই? তো আপনার কথা হলো বাংলাদেশে চেয়ার রে চেয়ার কইতে পারবা, হ্যাঁ, মানে টেবিল রে টেবিল কইতে পারবা। কিন্তু না, তোমার ওই যে কথা না, ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়। এই গানও তুমি হুম। গাইবা হালার বউ। কিন্তু তুমি না, তুমি এই শব্দ ব্যবহার করতে পারবা না। এটা এটা কি আপনাদের কাছে কি মনে হয়? এটাও তো এক ধরনের ফ্যাসিজমেরই অংশ। এটাও তো একটা Of ওয়ার্ডের। course. আপনি কে কোন ভাষায় কথা বলবেন? দেন না তার উপর ছাইড়া। ভাষার সাথে আপনার কি হুম। শত্রুতা ভাই? ভাই আপনি কালচারাল ফ্যাসিজম তো একটা ব্যাপার আছেই আসলে ভাই যে পৃথিবীর সবচেয়ে উম শ্রেষ্ঠ ভাষার মধ্যে একটা ভাষা হচ্ছে আমাদের বাংলা ভাষা। আন্তর্জাতিক হুম। মাতৃভাষা দিবস পালন করা হয় বাংলাদেশ ভাষাকে কেন্দ্র কইরা। তাহলে আপনার মন কতটা উদার হওয়া উচিত অন্যান্য ভাষার প্রতি? পৃথিবীর কোন ভাষাকে কি আপনার থ্রেট করা উচিত? নাকি সকল ভাষাকে আপনার সম্মান শ্রদ্ধার চোখে দেখা উচিত? ভাষার সমস্যা নাকি ভাষাভাষীতে সমস্যা? হুম। আপনি বলেন। এখন যেই লোকটা হুম। হিন্দিতে পয়েন্ট। কথা বলে, ভালো কাজ করে, মানুষের উপকার করে, তারা কি আপনি হেট করবেন? যে মানুষটা উর্দুতে কথা বলে, ভালো কাজ করে, তারা কি আপনি হেট করবেন? ইংরেজিতে কথা বলে, বড়, বড় কথা বলে আর সমানে পেডোফিলিক বাচ্চা, বাচ্চা শিশুদের সাথে নির্যাতন, যৌন নির্যাতন করে। সে ইংরেজিতে কথা বলে। কি তারে সম্মান করবেন? কারণ সে ইংরেজিতে কথা বলে? কি লজিক ভাই? আমি তো মাথায় ঢোকে না আমার। আমার তো লজিক মাথায় ঢোকে না। একটা লোক ইংরেজিতে কথা বলে কিন্তু সে বাচ্চাদেরকে যৌন নির্যাতন করে। ঠিক আছে? অ্যাপস্টেন ফাইলে তাদের নাম আসে। তাদেরকে আপনি এ সম্মান করবেন, তাই তো? তারা বালের পূজারী বলা হয়। হুম। ঠিক আছে? ঐদিন চ্যাং সাহেবের একটা ৩ টা ইয়ে নিয়ে এখন খুব তোলপাড় চলতেছে ভবিষ্যৎবাণী নিয়া। তো ওইখানে উনি একটা আচ্ছা। জায়গায় একটা পয়েন্ট কিন্তু এটা কেউ বলতেছে না। উনি কিন্তু পুরা স্যাটানিক যেই রিলিজিয়ন সেটা নিয়ে বিশাল বড় একটা ব্যাখ্যা দিচ্ছেন। চমৎকার। সেই আলোচনা কিন্তু হইতেছে না। সেটা কিন্তু তার মানে এখনকার পৃথিবীর বিশ্ব শাসন ব্যবস্থা কারা শাসন করতেছে? সেটা নিয়েও কিন্তু আলোচনা করার বিষয় আছে। সো প্রতিটা দেশেই যারা ক্ষমতায় আসে এবং যারা ক্ষমতার বিরোধী থাকে কিন্তু তারা ক্ষমতাবান এবং সবচেয়ে বড় কথা মাফিয়া যে শ্রেণীটা, সেই শ্রেণীটা খুব ভয়ংকরভাবে আমাদের দেশেও অ্যাক্টিভ এবং সবচেয়ে বড় কথা জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতার মধ্যে একটা বড় ব্যর্থতা। এটা অবশ্যই ছাত্র জনতার ব্যর্থতা হিসেবে আমি দেখি না। এটা আমি সিস্টেমের ব্যর্থতা হিসেবে দেখি। যারা ক্ষমতা পাইছিল তারা এই মাফিয়া শ্রেণীর কিচ্ছু করতে পারে না। একটা বালটাও ছিঁড়তে পারে নাই। এবং না ছেড়ার কারণে এই যে আজকের যে আমাদের মনের ভিতরে ক্ষোভ, কষ্ট আমরা এখনো পাইলাম না, এটা হইল না, ওইটা হইল না। এই মাফিয়া শ্রেণীকে আমরা ছায়া দিতে না পারাতেই আজকে এই শ্রেণী হয়েছে। এবং আমি মনে করি এই স্ফুলিঙ্গটা রয়ে গেছে এই জুলাই গণঅভ্যুত্থানের বা গণবিপ্লবের এই স্ফুলিঙ্গ থাকবে ইয়াংদের মধ্যে এবং এই যেকোনো সময় এটা আবার স্পার্ক করতে পারে। ইউ নেভার নো। অফ কোর্স। হ্যাঁ, হ্যাঁ, বাট এই মাফিয়া শ্রেণী তো মানে ডক্টর ইউনূসের গভর্নমেন্টের হ্যাঁ, সময় হ্যাঁ, হয়তো অফ কোর্স। তাদের অফ পক্ষে হয়তো অনেক কোর্স, কিছু অফ করা কোর্স সম্ভব হয় তারা নাই। অ্যাফিলিয়েটেড। তারা অ্যাফিলিয়েটেড। অ্যাফিলিয়েট। আপনি কি মনে করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আহারে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো ভালো জিনিসও আছে, খারাপ জিনিস আছে। সে তো 100% ধোয়া তুলসী পাতা না। আমি তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি।
কিন্তু তাকে আমি ব্যক্তিগতভাবে কিছু কারণে অপছন্দও করি। এটার একটা বড় কারণ হচ্ছে আপনি শহীদ ওসমান হাদির মতো মানুষকে বাঁচাতে পারেন নাই তো। এটা কি আপনার ব্যর্থতা না? এটা কি আপনার ব্যর্থতা না? যে আপনি একটা মাফিয়ারও বাল ছিঁড়তে পারেন নাই? কয়টা মাফিয়ার আপনি জেলে ঢুকাইতে পারছেন? সালমান এফ রহমান নয় জেলে আছে। বাকিগুলা? সালমান এফ রহমান যদি বাইরে হয়ে আসে তখন তো আরেক কাহিনী ঘটবো। তো এই যে ধরেন মানুষগুলো, এই জায়গাটায় আমার মনে হয় অনেক বড় ব্যর্থতা রয়ে গেছে। হুম। এবং কিছু জায়গায় অনেক কম্প্রোমাইজ করা হইছে। যে কম্প্রোমাইজ করা গণ অভ্যুত্থান এই মানুষের রক্তের সাথে বেইমানির মতোই শামিল হয়ে যায়। ওভারঅল এটাই যে ওই সবচেয়ে খারাপ সময়ে, ওই সময় যখন আমরা দিক-বিদিক শূন্য হয়ে দৌড়াচ্ছিলাম যে কে নিবে ক্ষমতা, কে আমাদেরকে আসলে একটা আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি দিতে পারে। ওই মোমেন্ট যদি এখন আমি চিন্তা করি তখন ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়াজ দ্য বেস্ট চয়েস। ওই সময় হয়তো ছিল। এখন পরবর্তী সময়ে উনি আকাঙ্ক্ষার সাথে তাল মিলাইতে পারে নাই। আবার এটাও তো সত্য রে ভাই। ৩,০০০ এর উপরে ভাই আন্দোলন হইছে। ৩,০০০ আন্দোলন একটা অনির্বাচিত বা একটা মানে অরাজনৈতিক সরকারের আমলে যাদের আসলে ওরকম পাওয়ার নাই। হুম। খুবই ডিফিকাল্ট আসলে। অনেক সমালোচনাও করা যায়, আবার পক্ষেও বলা যায়। না মানে ভালো খারাপ মিলিয়েই তো হবে আসলে একটা গভর্নমেন্টের ১.৫ আমি মনে বছরে করি তারা ওভারঅল আসলে ধরেন, ওভারঅল বেশিরভাগ ক্ষেত্রে তারা সফলই। বেশিরভাগ ক্ষেত্রে। করছে। এই ইলেকশনটা দিতে পারছে ভাই এটাই তো আসলে বিশাল একটা অ্যাচিভমেন্ট আসলে। হ্যাঁ, অফ মানে কোর্স। এটা তো বিশাল বালকে বড় বাদ দিয়ে যে অ্যাচিভমেন্ট অবশ্যই। ইলেকশন দেওয়াটা মানে এটা তো একটা বিশাল বড় হ্যাঁ, অ্যাচিভমেন্ট। অবশ্যই। বালকে বাদ সো দিয়ে ইলেকশন দেওয়াটা ভাব অনেক বড় একটা টাফ কল ছিল। ইন্টারন্যাশনালি খুবই টাফ কল হ্যাঁ, ছিল। এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই যে এখানে ইউনূস স্যারের আবার বন্দনা করতে হয়। যে উনি হইলে বলেই হয়তো সম্ভব হইছে। হুম, সেটাই, হুম। সেটাই। ভাইয়া আমরা আ একটু যদি মানে অনেকক্ষণ তো রাজনীতি আপনার অ্যাক্টিভিজম নিয়ে কথা বললাম। এখন আপনার নিজের প্রফেশনাল লাইফ এ একটু আমরা আ ইয়া করি আরকি, দৃষ্টি আনি। বাট তার আগে আরেকটু রাজনীতি আগাই। আরেকটু রাজনীতি লাগায় রাখি। সেটা হচ্ছে আ মোস্তফা সরোয়ার ফারুকী। হুম, নিশ্চয়ই সে তো আপনাদের বড় ভাই, গুরুজন এন্ড এভরিথিং। হুম, সে তো আসলে বাংলাদেশে কালচারাল অ্যাডভাইজার ছিলেন। আ হুম। এবং একটা গুরুত্বপূর্ণ পজিশনে থেকে আপনি তার কাজটাকে কিভাবে মূল্যায়ন করবেন? কারণ ইদানিং আসলে তার অনেক ভালো খারাপ মিলায় বিভিন্ন ধরনের ইভালুয়েশন আসতেছে আফটার হি লেফট দ্য অফিস। সো প্রথমত যদি আমি তার পারেন ব্যাপারে হুম। আমি প্রথমত তার ব্যাপারে জি, বলতে চাই হচ্ছে তাকে আমি প্রথমত সম্মান করি। কেননা আমার এই জার্নিতে আমার এই প্রফেশনাল পিক করার পিছনে পৃথিবীর অনেক ফিল্ম মেকারের অনেক ভূমিকা আছে। তাদের কাছে ইন্সপিরেশন নিছি। বাংলাদেশে যদি ২-৩ জনের কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে থাকি জহির রায়হানের সাথে, তারেক মাসুদের সাথে হয়তো আমি তার নামটাও নিবো পরে। যে এই মানুষটাও আসলে একটা ভূমিকা ছিল তার জায়গা থেকে। সো ওই জায়গা থেকে তার প্রতি আমার সম্মানটা থাকবে সবসময়। এবার আসেন অ্যাডভাইজার সাহেব নিয়ে কথা বলি। ঠিক আছে? তো অ্যাডভাইজার উনাকে অনেকে বলতো ড্রোনের উপদেষ্টা। হ্যাঁ, সো ড্রোনের উপদেষ্টাই আসলে উনি হইলেন শেষ পর্যন্ত। এখন বহুত অভিযোগের পাইল আপ হইতেছে অভিযোগ। পাহাড় হয়ে যাচ্ছে। উনি প্রতিটাকে ডিবাঙ্ক করার চেষ্টা করবেন উনার মতো করে। তো আমি মনে করি উনি ওভারঅলি ব্যর্থ। এটা আমার ফাইনাল ভার্ডিক্ট। উনি ওভারঅল ব্যর্থ কেন? কারণ আমি জুলাইকে নিয়ে কোন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এখন পর্যন্ত দেখি নাই। উনি দায়িত্বে ছিলেন কিন্তু এই জিনিসটার। উনি এখন বলবে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। নো। আপনি অনেকগুলো অনুদান নিচ্ছেন, আপনি অনেকগুলো কর্মশালা করছেন। সেই কর্মশালাগুলা থেকে আপনি যে বড় আপনার ভাই ব্রাদার গ্রুপ নিয়ে ভাই ব্রাদারকে নিয়ে যে কর্মশালাগুলো করছেন, শঙ্কর দাশগুপ্ত, আদনান রাজীব যে বা অন্যান্য যারা ছিলেন এই টিমটার মধ্যে যদি আমি তানিম নূর আরো কিছু ডিরেক্টররা ছিল। বড় ডিরেক্টরদের যারা ভালো ডিরেক্টর পরিচালক তাদের অনেকের নাম ছিল এটার ভিতরে। নূর হাশম হুমায়ুনের মনে হয় নাম ছিল। তো এরা কয়টা ফিল্ম মেকার তৈরি করতে পারছে? কয়টা শর্ট ফিল্ম বানাইছে, কয়টা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানাইছে, কয়টা ডকুমেন্টারি বানাইছে সেই লিস্ট কই? কর্মশালায় কি হইছিল? কর্মশালার আউটকাম কি? সেটা কই? আপনি কয়টা চলচ্চিত্র কত টাকার জন্য বাজেট দিছিলেন, কয়টা চলচ্চিত্র বানাইছেন? কেন একটা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলে আসে নাই? এই প্রশ্নের উত্তরটা দেন। আপনি একজন পুরোদস্ত ফিল্ম মেকার। আপনার এটা ছিল বেইন। আপনি ডকুমেন্টারি বানাইছেন, এইটা বানাইছেন, ওটা বানাইছেন। কয়টা ডকুমেন্টারি কালের বিবর্তনে ২০ বছর ৫০ বছর পর থাইকা যাবে আমার প্রশ্ন আছে। আমার বিশাল প্রশ্নবোধক আছে এটার মধ্যে। তার মানে আপনার যথেষ্ট পরিমাণ কাজ আপনি আদৌ করতে পারছেন কিনা আপনি নিজে চিন্তা করেন। আপনি বলবেন, "হ্যাঁ, আমি অনেক সফল।" স্বার্থপর মানুষরা একটু এরকমই হয়। সবকিছুতেই সফল মনে করে নিজেরে। ঠিক আছে? কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ যে ধরনের মানুষ, অনেক ক্রিটিক্যাল বাংলাদেশের পোলাপান এখন যে ক্রিটিক্যাল রে ভাই। কোথা থেকে খুইদা যে কি বাইর করে নিয়ে আসবে আপনি দেখবেন খাজানা বের হইতেছে কয়েকদিন পর বিশাল।
তার সাথে যে কিছু ইতর বদমাইশ আছে, তার কিছু ছোট ভাই ব্রাদার নামে কিছু বদমাইশ আছে, কিছু ইতর বদমাইশ, তারা আসলে স্বৈরাচার আমলে 21শে আগস্টের সময় আগস্টের মানে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ভিলিফাই করে দোষী সাব্যস্ত করে ডকুমেন্টারি বানাইছে। তারা জুলাইয়ের কাজ করছে, অস্বীকার করুক তার ভাই ব্রাদার করছে কিনা। এবং 21শে আগস্ট নিয়ে গ্রেনেড হামলা নিয়ে তারপরে হইতেছে এই যে নগদ, এই নগদ তো আপনি জানেন যে আপনারা যে নগদ আসলে কারা চালাইতো এবং এটার সাথে জয়েরও ইনভলভমেন্ট কিভাবে ছিল, এই এই গণহত্যাকারীর যে ছেলে, তো সেই ছেলে সেই সেই কোম্পানির কাজটা সে একটার পর একটা করছে। তারা তাদেরকে দিয়ে আপনি জুলাই কাজ করাইছেন। হাউ কাম ভাই? আমারে নিয়ে তো যা তা করছে রে ভাই। আমি যখন বলছি যে বাংলাদেশে, আমি তো একটা কথা আমি স্পষ্ট করে বলছিলাম এবং একটা পডকাস্ট শোতে, ওটা বলার পরে তো আমার উপরে ভাই আক্রমণ হয়েছে লিটারেলি, একদম অনলাইনে মব হয়েছে লিটারেলি। আমি যেটা বলবো অনলাইন মব হয়েছে আমার উপরে। এই কিছুদিন আগে যেমন একটা মব হয়েছে, তার আগে কয়েকটা মব হয়েছে। তো ওই মবটা ছিল এরকম, আমি এখানে বলছিলাম যে 10ই নভেম্বর ডেটটা আপনারা অলওয়েজ মনে রাখবেন। এটা শহীদ নূর হোসেন দিবস যেমন, ঠিক তেমন এই সেই দিন যেই দিন ইন্ট্রিমের সাথে সাধারণ জনগণের বিভক্তি তৈরি হয়। কয়েকজন উপদেষ্টাকে জনগণকে না জানায়, কোনো ধরনের কোনো ইনফরমেশন না দেওয়া হয়ে অলমোস্ট ব্ল্যাঙ্ক রেখে হুট করে উপদেষ্টাদেরকে শপথ পড়ায় ফেলানো হয় হুম। 10ই নভেম্বর। এই দিনটা অলওয়েজ মনে রাখবেন। প্রথম এর আগ পর্যন্ত কিন্তু ইন্টারিমের সাথে সাধারণ জনগণের ওরকম কোনো কনফ্লিক্ট ছিল না। এই 10ই নভেম্বর ওই দিনটার কথা মনে রাখেন, টাইম ফিডে কি কি লেখা উঠতেছিল, এ কেন, এ কেন, এ কেন, এ কেন উপদেষ্টা, এ কেন উপদেষ্টা, এ কেন উপদেষ্টা, এ কেন স্ক্রিনশট আসতেছিল। সে যখন আমার ভাইয়ের রক্ত, আমার বোনের রক্ত পিচি ঢালা রাস্তা থেকে শুকায় নাই, আমাদের বাবারা তাদের সন্তানদের লাশ খাটিয়াতে করে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। মা তার ওই তার সন্তানকে নিয়ে, ওই তার মৃত্যু পথযাত্রী সন্তানকে নিয়ে হসপিটালের বেডে শুয়ে আছে, বসে আছে, অথবা অপেক্ষা করছে তার সন্তান হয়তো ফিরে আসবে। ঠিক সেই সময় আপনি লিখতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কাজ হওয়া উচিত 32 নম্বর ঝাড়ু দেওয়া, এই টাইপের কিছু একটা। এখন আপনারা আমরা বলবেন যে ভাই এটা তো উনি বলেন নাই, উনি এর অনেক ভিজিট করা বা এই হিসেবে না, এটা না, এটা কোনোভাবেই না। এই লোকটাই কিন্তু আবার উপদেষ্টা হয়ে গেছে। তো সেটার জন্য তো উনি সরিও বলেন নাই। উনি কি বলছেন যে আমি এই অন্যায়টা আমি করছি জুলাই যারা আসলে শহীদ হয়েছে তাদের সাথে? আপনি কিন্তু আবার এখন ধরেন জাদুঘরও বানাইছেন। মানে বিষয়টা হলো কতটা কন্ট্রাডিক্টরি, দেখেন আপনারা কতটা কন্ট্রাডিক্ট করে, কতটা কন্ট্রাডিক্ট করে। ভাই আমার কথা হলো যে আপনি বঙ্গবন্ধুরে রেসপেক্ট করেন, নো প্রবলেম। আমিও করছি ভাই। আমার জীবদ্দশায় আমি বিভিন্ন সময় আমার কোনো শেখ হাসিনা বন্দনা কোনোদিন আমি করি নাই। কিন্তু আমার কাছে কিছু, কিছু ক্ষেত্রে ওই যে বললাম ৭১ সালের আগের ভূমিকাতে আমার বঙ্গবন্ধুর অনেক ভূমিকা আমার কাছে পজিটিভ লাগছে। এবং মনে হয়েছে যে ইজ এ ভেরি গুড লিডার। কিন্তু ৭২ থেকে ৭৫ নিয়ে আমার বিরাট প্রশ্ন আছে। এবং আমি মনে করি বাংলাদেশের ১ম স্বৈরাচার হচ্ছে শেখ মুজিব। একটা সুন্দর, সুন্দর একটা দেশ, যেই দেশটা আসলে গড়ে ওঠার কথা ছিল গণতন্ত্রের উপর দিয়ে, সেই দেশের ১ম স্বৈরাচার হয়ে উঠলো কে? ১ম স্বৈরাচার উঠলো শেখ মুজিব। এটা তো ইতিহাস। বাকশাল তৈরি করলো কে? শেখ মুজিব। এটা তো আপনি না করতে পারবেন না। ঠিক যেমন তাকে আপনি লিডারশিপ দিতে চান আগের জন্য, আমি এটা রেসপেক্ট করব। ঠিক তেমন তার আমি ডিরেসপেক্ট করব সেম রিজনে একজন স্বৈরাচার হিসাবে, বাংলাদেশের ইতিহাসের ১ম স্বৈরাচার হিসাবে শেখ মুজিবকে। আমি এইটার সমালোচনাও করব, তার ভালোটাকে আমি ভালোও বলব। এখন আসেন, এখন শেখ মুজিবের কে নিয়ে আপনি বন্দনা করছেন। আপনি আপনার হাতে মন্ত্রী আপনার গায়ের মধ্যে হাত তুইয়া ছবি তুলতেছে, খেলাইতেছেন আপনি আপনার ওয়াইফকে সহ। বেসিক্যালি সেটার জন্য তো আপনি আসলে কোনো উত্তর দেন নাই যে আপনার সাথে তাদের এত দররম মররম কি ছিল। আশরাফুল আলম খোকনের মতো এক ব্যক্তিকে আপনি প্রেইজ কইরা আমাদের মারায়া আপনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন। সেটার জন্য সরি বলছেন? বলেন তো নাই। তো অনেক প্রশ্ন আছে। এখন ভাই আমি বলতে শুরু করলে এই এই মহাকাব্য শেষ হইবে না। কারণ হচ্ছে আমি অ্যা যেহেতু তাদের কাছাকাছি দিয়ে ঘেঁষে, ঘেঁষে গেছি। সো অনেক কিছুই আমি জানি। এবং আমি একটা তো কথা বলি, ছবি আলো উৎসবের একটা প্রোগ্রাম হয়েছিল ২৫ বছর পূর্তি উপলক্ষে। সেখানে আমি যখন আনিসুল হকরে দেখছি উনার পাশে বসা, ঐদিন আমি একটু টাস্কি খেয়েছিলাম। সেটা জুলাই পরবর্তী সময়ে ১ম আমি আনিসুল হককে পাবলিক কোনো প্রোগ্রামে দেখি উনার পাশে বইসা কেলাইতেছে। ঠিক আছে? এবং আমি খুব শক খাইছিলাম। আমি খুব ধাক্কা খাইছিলাম মানসিকভাবে। এই সেই লোক না আনিসুল হক, যে বলছিল, "তোমার আব্বারে আমি একটু আব্বা বইলে ডাকি।" ঠিক আছে? মানে এই তো সেই লোক। তো I don't know, মানে হয়তো আপনাদের অনেক ভালো বন্ধুত্ব আছে, ভাই ব্রাদার, আমি বুঝতে পারি, I can understand। বাট কিছু, কিছু সময় তো আপনি এভয়েড করবেন রে ভাই।
কারণ আপনি তো ওই সময়ে বাংলাদেশের মানুষের আপনি তো জুলাইয়ের পক্ষে কথাও বলছেন। এটাও তো মিথ্যা না, এটা তো সত্য কথা। তো ওই সময় মানুষের তো ইমোশন, সেন্টিমেন্ট অনেক হাই। ওইটাকেও তো আপনার রেসপেক্ট করতে হবে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয় আসলে মানে আমি ওই যে ১ম এই আপনাকে যে ভার্ডিক্টটা দিছি, ভার্ডিক্টটা আমার এটাই থাকবে। ওভারঅল আমার কাছে তাকে বিগ লেভেলে আসলে মনে হয়, বড় স্কেলে মনে হয় সে ব্যর্থ। আর কিছু, কিছু ছোট্ট স্কেলে অবশ্যই সে কিছু তার সফলতা তো আছেই। হ্যাঁ, আমরা আসলে উম 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 অনেকক্ষণ গল্প করে ফেলছি। কিন্তু লাস্টে একটা জিনিস আসলেই জানতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি যেহেতু একজন ক্রিয়েটর এবং অনলাইনে আপনি আপনার স্ট্রং ভয়েস এবং স্ট্রং ক বে কমেন্ট্রি গুলো দেন। আ একজন ক্রিয়েটর হিসেবে আপনার বাংলাদেশের এই যে বলতেছিলেন যে জুলাইয়ের অনেক বিষয়ই ডকুমেন্টারি হিসেবে উঠে আসছে কিন্তু হয়তোবা মুভি বা সিনেমা হিসেবে উঠে আসতে পারত। উম এম আপনি একজন ক্রিয়েটর হিসেবে আ এরকম আপনার কি কোনো ইন্সপিরেশন কাজ করে যে উম আ বাংলাদেশের সামাজিক বিষয়গুলোর আ ক্রি কনটেন্ট এর মাধ্যমে জিনিসগুলো তুলে ধরা অথবা মানুষের ন্যারেটিভ কে আ আ আ ইনফ্লুয়েন্স করা বা এই জিনিসগুলো কিভাবে কাজ করে আপনার ক্রিয়েশন এর ক্ষেত্রে? দেখেন আমার সাথে যতটুকু ছিল আমি I tried my level best. এগেইন আমার হুম, শহীদ হুম। ভাই ওসমান হাদির কথা চলে আসবে আমার কথায়। উনি আমাকে এনগেজ করছিল 'লাল জুলাইয়ের' মতো একটা অসাধারণ গানের মধ্যে আমি যেটা মিউজিক ভিডিও বানাইতে পারছিলাম। আমার সৌভাগ্য সেটা। উনি আমাকে এনগেজ করছিল এই রাহাত হুম, শান্তনু হুম। ভাইয়ের সাথে। উনি আমাকে এনগেজ করছিল শাফাত ভাইদের সাথে। আমার মজার ব্যাপার হইতেছে যারা আমাকে আজকে ট্যাগ দিয়ে বেড়ায়, আপনাদেরকে একটা মজার তথ্য দিচ্ছি, ইন্টারেস্টিং তথ্য। যারা আমাকে আমাকে নিয়ে খারাপ, খারাপ কথা Facebook এ লেখেন, বড়, বড় আর্টিকেল লেখেন, তারা কিন্তু এই লাল জুলাইয়ের স্পন্সর। বিহাইন্ড দ্য সিন এ তারাই কিন্তু ডলার দিচ্ছে এই কনটেন্টটা বানানোর জন্য। যেটা কয় টাকা খরচ হবে কারণ আমার হয়তো টাকা নিই নাই, রেমুনারেশন নিই নাই। কিন্তু অনেককে তো আমার রেমুনারেশন দিতে হইছে। এই লোকগুলো স্পন্সর আপনি জানেন? আমি নাম বলতেছি না যেহেতু এটা মানে জেনারেলসম্যান ডিলের জায়গা থেকে আমি বলতেছি না নামগুলো। আপনারা নামগুলো শুনে টাসকি খেয়ে পড়ে যেতে পারেন। কি বলে? ওসমান হাদির লেখা গান যে ওসমান হাদিরে তারা এখন মানে যা তা বলে বেড়াইতেছে। শহীদ ওসমান হাদির লেখা গান, রাহাত শান্তনুর গাওয়া গান, শাবাত ভাইয়ের কোঅর্ডিনেশনে, মাহবুব রশিদ বানার ডিরেকশনে যে মিউজিক ভিডিও, যে ডকুমেন্টারি মিউজিক ভিডিও সেটা বানানোর পেছনে এই মানুষগুলা টাকা দিছে। এই মানুষগুলা। আপনি অবাক হয়ে যাবেন নাম শুনলে। আমি বলতেছি না আজকে। হয়তো কোন একদিন আসতে পারে যে ধৈর্যের বাঁধ ভেঙে গেলে হলো নাম বলে দিলাম। আপনারা লিটারেলি অবাক হয়ে যাবেন। কি বলে? সত্যি। এ, এ টাকা দিছে। এ তাহলে এই কথা বলে কেন? ও তো কত বড় বাঞ্চোত। কত বড় হিপোক্রেট। ওই কথা বলে কেন? আপনি মানতে পারবেন না। আপনারা অবাক হয়ে যাবেন নাম শুনলে। আমি বলতেছি জাস্ট এতটুকু। আমি তো ডোনারদের নাম জানি। কারা, কারা ওই সময় টাকা দিছে। আমার কাছে অবাক লাগে। ভাই হাদির গানে তুই টাকা দিছস। হাদি তোর শত্রু হয়ে গেল কেন? লজিক মিলে না আমার কাছে ভাই। আমি কোনভাবে মিলাইতে পারি না। হ্যাঁ? অথচ সেটার জন্য তাদেরকে রেসপেক্ট করি আমি। এখনো ওই রেসপেক্টটা তাদের করতে চাই। ওই সময় তাদের হয়তো ওই রাজনৈতিক দূরভিসন্ধি বা রাজনৈতিক বিভাজন তাদের মাথার মধ্যে এভাবে ছিল না। তারা হয়তো শুধু দেশটাকেই ভালোবাসছে। এটাই আসলে চাইছিলাম। সবাই দেশটাকেই ভালোবাসুক। কিন্তু সময় দল ভালোবাসা শুরু করে দিছে। এটার যে ভাই আমার কি দুঃখ দেয়। সবাই দেখি যে দল ভালোবাসে। দেশ ভালোবাসে কয়জনে? মানে বলতেছে সবার আগে দেশ। তো সবার আগে দেশটাকে এটা তো মুখে বললে হবে না। এটা তো প্রকাশ করতে হবে। ভিতর থেকে ভালোবাসতে হবে। আপনি দেখবেন আমি একটা উদাহরণ দিই। এটা একটু অপ্রাসঙ্গিক হয়ে যায়। আমি একটু বলি। যেমন আমাদের প্রধানমন্ত্রী, উনি কিন্তু জামাতের ইফতার প্রোগ্রামে গেছেন। গেছেন না? উনি তো এটা ডিনাই করতে পারতেন। বলতে পারতেন না আমি যাব না। এনসিপির যে প্রোগ্রাম হইছে সেখানে সালাউদ্দিন সাহেব যে সুন্দর বক্তব্য দিয়ে আসছে না? সালাউদ্দিন সাহেব বলতে পারে, "দূর তোমরা জামাতের বি টিম তোমাদের প্রোগ্রামে যাবো না।" কইতে পারতেন না? অ্যাজ পার দ্য ল অফ ছাপরি গ্রুপ এটাই তো প্রধানমন্ত্রীর করার কথা ছিল। এটাই তো সালাউদ্দিন সাহেবের করার কথা ছিল। এখন এই সেম জিনিসটা, এই ভদ্রতা, এই সৌজন্যতা যদি আমি মাহবুব রশিদ বান্না দেখাইতে যাই, ভাই আমার উপর আবার মব নেমে আসবে অনলাইনে। পাইছি, গুপ্ত পাইয়া গেছি ভাই। এই সেম একটা, ভদ্রতা আমি যদি কালকে এনসিপি ভাইয়ের সাথে দেখাই, একটা শিবিরের ছেলের সাথে দেখাই, আমারে বলবে তুমি দইয়া। অথচ যেটা প্রধানমন্ত্রী করে, যেটা সালাউদ্দিন সাহেব করে, আপনি চিন্তা করতে পারেন, যেটা মির্জা ফখরুল ইসলাম সাহেবও করেন। মানে আপনি ব্যাপারটা বোঝেন যে
উনি ক্ষমতায় আসার আগেই উনি জামাতের আমিরের বাসায় যে দেখা করতেছেন, উনি নাহিদের বাসায় যে দেখা করতেছেন, করতেছেন না? তাহলে উনি কি করতেছেন? উনি একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি করার জন্য, নির্মাণের জন্য, একটা সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ রাখার জন্য, একটা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ রাখার জন্য উনি সর্বোচ্চ চেষ্টাটুকু করতেছেন। সেম একটা আপনি করেন তো ফুয়াদ ভাই, আপনি শুধু কালকে একটা এনসিপির একটা ভালো মানুষ একটা কথা লেখেন তো ভালো। আপনি যদি গুপ্ত না হয়েছেন, কোর্ট আমি চ্যালেঞ্জ লাগাইলাম। আপনারা দুইজন কালকে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে লেখেন ইমতিয়াজ, আর আপনি লেখেন হইতেছে ইয়ারে নিয়ে না হাসনাত নিয়ে। 200 ওয়ার্ডের ভালো কথা লিখবেন, একটা খারাপ কথা লিখতে পারবেন না। 200 ওয়ার্ডের ভালো কথা লিখে একটা পোস্ট লেখেন, দেখেন আপনারা যদি গুপ্ত না হইছেন, পাগল হয়ে যাবে, আপনারা গুপ্ত বানা লেবো। কিন্তু এটা আবার তারেক জিয়া যদি করেন, এটা যদি সালাউদ্দিন সাহেব করেন, এটা যদি মির্জা ফখরুল ইসলাম করেন, ইটস ওকে, ইটস ওকে। মা না লেভেলে থাকতে বান্না হবে তুমি না। এটা করতে পারো, পান্না নো, তুমি ইমতিয়াজ ব্রো, ডোন্ট ডু দ্যাট, ইবারে গুপ্ত। তুমি কেন নাসিরউদ্দিন পাটোয়ারি তোমার কাছে ভালো হবে? হ্যাঁ, এই ফুয়াদ, কেন তোমার কাছে হাসনাত আব্দুল্লাহ ভালো হবে? না, হাসনাত আব্দুল্লাহ সব খারাপ, নাসিরউদ্দিন পাটোয়ারি সব খারাপ। হ্যাঁ, অসম্ভব, তারা তো ভালোই হতে পারে না। শিবির তো সব খারাপ মানুষ করে না, এটা তো হতেই পারে না। এরকম তোমাদের এটা কিন্তু আপনাদেরকে ট্যাগ করা হবে, মানে আপনাদেরকে, মানে আপনি যে সুস্থ পলিটিক্সটা করতে যাবেন, আপনি যে চাবেন যে ঠিক আছে আমার লিডার যেটা করে আমি সেই পদাঙ্কটাই অনুসরণ করি, আমি ওনার পজিটিভিটিটাকেই টেক করলাম, আমি আমি কি রাজনীতি করতে চেষ্টা করতেছি, আমি যে ওই রাজনীতি করার চেষ্টা করতেছি সেটা তারাই যে করতে চেষ্টা করতেছে। আপনারা আমার রাজনীতিটা দেখেন, আমার রাজনীতিটা কি? আমার রাজনীতিটা হচ্ছে আমি তারেক যে রাজনীতিটা করার চেষ্টা করতেছি, পজিটিভ, কনস্ট্রাকটিভ, অ্যাকোমোডেটিভ, সবার সাথে থাকা, হুদাই না খোঁচাখুচি করা, একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। কারণ আমার মাত্র এই গভর্নমেন্টটা একটা ভঙ্গুর অর্থনীতির উপরে আসছে, তার মধ্যে শুরু হয়েছে যুদ্ধ। এই এই গভর্নমেন্টটা কি পরিমাণ আনলাকি আপনারা চিন্তা করতে পারতেছেন? এ একটা একটা মানে অস্থির বৈশ্বিক পরিস্থিতির মধ্যে, রাজনৈতিক পরিস্থিতির মধ্যে, যুদ্ধ অবস্থার মধ্যে, এত বছর পর, এত গ্লানির পর, এত অত্যাচার পর, এত কিছুর পরে এই দলটা ক্ষমতায় আসছে। আসার পরে তারা কি বেড অফ রোজেস পাইতেছে? না, তারা দেখতেছে মানে বেড অফ বোমশেলস এভরিওয়্যার। তারা তারা কিসের উপরে তারা ক্ষমতায় আসছে? কি পরিমাণ চ্যালেঞ্জিং টাইমের মধ্যে তারা আছে। এর মধ্যে আপনি করবেন না, তুমি তো সম্প্রীতির কথা বলতেই পারবা না, তুমি সম্প্রীতির কথা বললে তুমি গুপ্ত। তুমি ছাপরি না, তাহলে তুমি গুপ্ত। তোমার একটা চয়েস, তুমি হয় ছাপরি না তুমি গুপ্ত। ভাই এইভাবে এই ন্যারেটিভ, এই বাইনারিতে ফালায়েন না আল্লাহর ওয়াস্তে। ভাই যে ছাপরি না সে গুপ্ত না, আবার যে গুপ্ত না সে ছাপরি না। দুটো দুই জিনিস, দুইটার কোনোটাই না। একটা মানুষ হইতে পারে সে ছাপরিও হবে না, সে গুপ্তও হবে না, সে শুধু একটা বাংলাদেশের নাগরিক হইতে পারে, রাজনীতি সচেতন মানুষ হইতে পারে। এই জায়গাটায় আপনাদের আন্ডারস্ট্যান্ডিং করাটা খুব জরুরি এই মুহূর্তে আমি মনে করি, এবং এই জায়গাটায় আমরা চলে যাইতেছি কিন্তু। কারণ আমি ধরে নিতেছি যে আচ্ছা হয়তো আমার পক্ষে যাচ্ছে না, তার মানে তো ও ছাপরি না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ও রাজনীতিটা করতেছে, ঠিক যেমন আমি আমার অ্যাক্টিভিজমটা করতেছি। আমার অ্যাক্টিভিজম যদি কেউ ডিফাইন করে দেওয়ার চেষ্টা করে যে তুমি এই রাস্তায় যদি তুমি না যাও তাহলে তুমি আমার পক্ষের লোক না, তুমি তোমার রাজনীতি হচ্ছে না, আমি মানবো না তোমার কথা। কারণ আমার রাজনীতি আমার মতো, আমি কার সাথে ভালো সম্পর্ক রাখবো, আমি কার সাথে সখ্যতা রাখবো, আমি কার সাথে সৌজন্যতা বোধ ইয়া করব, কাকে আমি শত্রু মনে করব, কাকে আমি মিত্র মনে করব, এবং কাকে আমি প্রতিপক্ষ মনে করব, সেটা আমার চয়েস। লেট মি ডিসাইড মাইসেলফ হু দ্য ফাক ইউ আর। ইউ আর ডিসাইডিং যে আমি মাবরুর রশিদ বান্না কাকে শত্রু মনে করব আর কাকে প্রতিপক্ষ মনে করব। এটা আমার চয়েস, লেট মি ডু দ্যাট। আমি একটি গণতান্ত্রিক দেশে বাস করি, এবং তোমাদের এই ফ্যাসিজম চিন্তা ভাবনা এটা তোমাদের মাথা থেকে ফালানো উচিত বলে আমি মনে করি। এবার আসেন আমার কাজের জায়গা থেকে বলি, আমি মাহবুব রশিদ বানা আমার জায়গা থেকে যতটুকু ভাবে আমার ক্রাউড ফান্ডিং, আমার আমার ক্রাউড ফান্ডিং অর্থে না, আমার প্রডিউসার ফান্ডিং থেকে আমি যতটুকু পারছি, বা আমার নিজের টাকা থেকে যতটুকু পারছি, আমি নাস্তা বানাইছি, আমি লাঞ্চ বানাইছি, এতটুকু আমার সামর্থ্য ছিল, আমি করছি। গভর্নমেন্টের থেকে 2 পয়সা হেল্প পাই নাই, দুই ধরনের কোনোদিন কোনো ডাকও পাই নাই। মাহফুজ মনে হয় আমার সাথে, হ্যাঁ মাহফুজ আমার সাথে ব্যক্তিগতভাবে জনগণ অ্যাডভাইজার, তখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন মাহফুজ, এবং তার সাথে আমার বিভিন্ন প্রজেক্টের বিষয়ে দু একটা আলোচনা হয়েছিল, কিন্তু সেটা আর কোনো রেজাল্ট হয় নাই। বরং আমি মনে করি যে সেটা আমার 3-4 মাসে আমার নষ্ট করছে ওই সময়, খুব মূল্যবান সময়, নাহলে আমি আরো হয়তো 2 টাকা বেশি করতে পারতাম। তো এছাড়া আর বাকিদের কথা আমি বলবো, ফারুকি একবার যেদিন উনি ইয়া হইলেন, অ্যাডভাইজার হইলেন, ওই দিন পরের দিন সকালবেলায় আমার সাথে তার কথা হয়েছে। হ্যাঁ, উনি বলছিলেন তুই আসিস আমার মন্ত্রণালয়ে। হ্যাঁ, এটাই ছিল তার সাথে আমার একটা মাত্র কনভারসেশন, এবং এটাই ছিল আমার লাস্ট কনভারসেশন। তো
না আসলে আপনার মন্ত্রণালয়ে আমার কোনো কাম নাই। হ্যাঁ, আপনার যদি লাগে আপনি আমারে ফোন দিয়ে ডাকতে পারেন যে, "হ তুই জুলাইয়ের পক্ষে তোর দিতে হইব, তুই আয়।" এখন উনারা যদি মনে করেন না বান্না তো পিছে দৌড়াবে, I am not that person you are doing মানে আপনি আমাকে চিনতে ভুল করছেন আসলে। এবং আমি মনে করি আমাকে এই গভর্নমেন্টের যদি কেউ হেল্প চায়, আমি হেল্প করতে উইলিংলি রাজি আছি। কিন্তু আমি নিজে থেকে কোনো গভর্নমেন্টের কোনো মানুষের পিছনে দৌড়াবো না। এবং আমাকে দেখবে না কেউ। অনেকেই অনেক কথা বলে, অনেক ন্যারেটিভ দেয় এবং এবারে নির্বাচন নিয়েও আবারও কাজের থেকে একটু নির্বাচনে চলে যাই। নির্বাচনের সময়ও আমাকে যে মিরপুরের যে আসন-টাসন এগুলোর সাথে মিলায় আমাকে নিয়ে খারাপ কথা লেখা হইছে। আমি যেগুলো এগুলো ইয়া করছি। আমি আপনাকে স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলতেছি। আমি বিএনপির মোটা দাগে বিএনপির বিএনপির দল থেকে অ্যাসাইন করা কোন ধরনের নির্বাচনী প্রচারণার অংশ ছিলাম না। এটা না থাকার ২ টা রিজন আছে। একটা রিজন হচ্ছে শহীদ ওসমান হাদি কিছুদিন আগে শহীদ হইছে। এবং আরেকটা বড় রিজন হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। পরপর ২ টা মানুষকে আমরা হারাইছি। এবং এটা আমাকে মানসিকভাবে একদম বিধ্বস্ত করে দিছিল। আমি ওই সময় প্রচারণা করার মুডে ছিলাম না রে ভাই। ঠিক আছে? সো আমি একটা জায়গায় প্রচারণা করছি। আমি না করছি তুলি আপার নির্বাচনের কেন্দ্রের নির্বাচন। আমি একটা মিছিলে অংশগ্রহণ করছি শুধুমাত্র একদম শুরুতে। তারপরে মিল্টন ভাইয়ের নিয়ে আমি হয়তো ১ টা বা ২ টা লাইভ করছি। যদি আমি ভুল না করে থাকি ২ টা মেক্সিমাম। আর আমিনুল ভাইয়ের কোন প্রোগ্রামের মধ্যে আমি যাই নাই। এই যে তারা মিথ্যা কথাগুলো বলছে, এই যে আমাকে ঠেকানোর জন্য যেই পরিমাণ মিথ্যা কথা তারা বলছে আনবিলিভেবল। আমি একটা জায়গায় নির্বাচন করছি, প্রচারণা করছি। খুব স্ট্রংলি প্রাউডলি বলতে চাই সেটা ছিল ঢাকা ৯। হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের নির্বাচনী এলাকায় আমি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছি এবং উইলিংলি করছি। কোন অর্থের বিনিময়ে, কোন স্বার্থের বিনিময়ে নয়। একটা স্বার্থ ছিল। আমি চাইছি একটা ভালো মানুষ জিতে আসুক নির্বাচনে। হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের মতো একটা ভালো মানুষ নির্বাচনে জিতে আসুক এবং এটার পেছনে একটা বড় কারণ হচ্ছে এই মানুষটা ৪ টা গুলি খাওয়া। আল্লাহ তাকে বিশেষ রহমতে তাকে বাঁচায় নিয়ে আসছেন। এবং তিনি পোড় খাওয়া একজন রাজনীতিবিদ। ছাত্রদলের যে কাউকে জিজ্ঞেস করেন ছাত্রদলের রাজনীতি থেকে উঠে আসা কিন্তু। এবং ছাত্রদলের প্রত্যেকটা স্তরের মানুষজন তাকে ভালোবাসে। এত তৃণমূলে তার এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা। এবং আরেকটা বড় কারণ সে আমাকে যতগুলা পথসভা, যতগুলা জনসভা সবখানে সে একটা কথা বলছে, শহীদ ওসমান হাদির কথা বলছে। এবং বলছে আমি বিচারের পক্ষে সংসদে আওয়াজ তুলবো প্রয়োজনে। এবং আমি তুলবো। সে আমাকে কথা দিছে। এবং এই একটা রিজনে সেই একটা ডিলে আমি বলছি, "ভাই আপনি যদি আমার ভাইয়ের কথা সংসদে বলেন তাহলে আমি আপনার পক্ষে প্রচারণা করব। আমি আপনার সাথে আছি।" এবং আমি যখন সিউর হইছি যে এই মানুষটা প্রচন্ড পরিমাণ ভালো একটা মানুষ, আমি একটা সৎ মানুষের পক্ষে আছি, তখন আমার বলতে কোনো আপত্তি নাই, ভোট ফর ধানের শীষ। অ্যাবসোলিউটলি। আমি ওই ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইছি, যে ধানের শীষের ভোট anonymously সবার কাছে ভালো মানুষ। anonymously সবার কাছে ভালো মানুষ। সো যখন তারেক রহমান নিজেও বলেন জনসভায় দাঁড়ায়, আমি মনে হয় ভুল করি নাই। আমি হাবিবরে একটা ভালো ক্যান্ডিডেট আমি চুজ করছি। আজকে মানুষজন দেখে আমার মনে হচ্ছে। এই জনসভাতে দাঁড়ায় উনি বলছেন হাবিব ভাইকে নিয়ে। সো আমিও রাইট কাজটাই করছি। আমি আসলে ভাই ফলো করি তারেক জিয়ার রাজনীতিটা এই মুহূর্তে। তারেক রাজনীতিটা আমার কাছে খুবই কনস্ট্রাকটিভ মনে হয়। উনি অলরেডি আজকে ২ টা প্রোগ্রাম শুধু সরকারের কৃচ্ছ্রতা সাধনের জন্য ২ টা প্রোগ্রাম উনি বড় প্রোগ্রাম উনি ক্যানসেল করে দিয়েছে ইফতার পার্টি। উনি বড় ওরকম কোন ইফতার পার্টির মধ্যে উনি দেখবেন ৪ টা মাত্র গাড়ি নিয়ে বের হয়। একেক মানুষ একেকভাবে বলতে পারে, "ভাই উনি তো অনেক শো অফ করতেছে, এই করতেছে।" ভাই এই শো অফটাই তো কে করছিল? হাসিনা দেখছিস তোরা সারা জীবন। জানোস তো না তোরা একটা ভালো শাসককে মানে কিভাবে সম্মান করতে। একটা মানুষ ভালো কাজ করতেছে। না ও তো দেখাইতেছে, উনি তো দেখাইতেছে। ভাই দেখায়া ভালো কাজটা কে করছিল বাংলাদেশে? শেষ কবে? মনে পড়ে তোদের? জীবদ্দশায় দেখছিস তোরা? দাতারে জিগা তো কর। তখন বাইচা থাকলে যা জিগা। কবে দেখছিস তোরা একটা ভালো মানুষ এরকম ভাবে চলে? চেষ্টা করতেছে। আমি খুবই কায়মনো বাক্যে দোয়া করি উনি এই জায়গাটায় উনি সৎ থাকুক। উনি কখনো পরিবর্তিত না হোক। এই গণমানুষের হয়ে উঠুক। আরেকটা জিনিস হইতেছে আমাদের যে শিল্প সংস্কৃতির জায়গাটা আছে, আমাদের যে ফিল্মিং এর জায়গাটা আছে এই জায়গাটা উনি একটু হোমওয়ার্ক করুক। উনার ওই জায়গাটা আমার মনে হয় খুব প্রয়োজনীয়। আর আমার কাজের ব্যাপারে আমি আবারও ফিরে আসতেছি। আমার কাজের ব্যাপারে বলতে চাই যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। I will try my level best সামনের দিনে আরো ভালো কাজ করার। আমি অলরেডি অনেক ব্যস্ত আসলে বুঝছেন? মানে আমি এটাতে কি বলবো? এটা আল্লাহর নেওয়া রহমত বলতে পারেন, নেয়ামত বলতে পারেন। আল্লাহর রহমতে আমার কখনোই কাজ ওইভাবে কমে যায় না। হ্যাঁ, আমি প্রচারণা ওইভাবে করি না। হয়তো এখন পলিটিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকাতে বা অ্যাক্টিভিজমটা বেশি হওয়াতে হয়তো আমার কাজের কথা অনেকে জানেন না। সো ইনফেক্ট আমি আমার ২-৩ ঘন্টা ঘুমাবো। আবার শুটিং আবার ১৬ ঘন্টা, ১২ ঘন্টা, ১৪ ঘন্টা যে কতক্ষণ লাগে। তারপরে আবার ১ দিন ব্রেক, আবার ৩ দিন শুটিং। সো আমি কিন্তু বেসিক্যালি অনেক বড় বেকার। ঠিক আছে? I know কিন্তু হ্যাঁ, মানে আমার আমাকে যারা সমালোচনা করেন, অপছন্দ করেন তাদের এখনো আমার মনে হয় রাতে আমার ঘুম বন্ধ হয়ে যেতে পারে তাদের। কয় কি? হালায় এই লেভেলের বেকার। মানে ও দম নিতে পারতেছে না বেসিক্যালি। ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে ভাই। ওরা পাগল হয়ে যাবে ভাই।
হ্যাঁ, এই episode কাইটা আলাদা কইরা আপলোড কইরেন। এই পাগল করার জন্য এতটুকুই আচ্ছা যথেষ্ট। ঠিক যে ওর দম ফেলাইতে পারতেছে না আচ্ছা ঠিক বেসিক্যালি। ও কখন অ্যাক্টিভিজম করে, ও কখন ঘুমায়। অনেকে আমাকে জিজ্ঞেস করে, "ভাই আপনি ঘুমান কখন? আপনি খান কখন?" আমি কখন ঘুমাই, আমি কখন খাই কি এটা তো সবাই জানবে না, সবাই তো বুঝবে না। এটা আমার নিজস্ব একটা স্টাইল আছে। আমার টাইম টেবিল যেভাবেই হোক, এই যে দেখেন ১১ টার সময় আপনাদের সাথে প্রোগ্রাম করার কথা, সে প্রোগ্রাম করছি ১টা ৪৩ মিনিটে। এই হইতেছে এইভাবেই আমার টাইম চলে যাচ্ছে। আমার যেটা সবচেয়ে বড় ক্ষতি হইতেছে, সেটা হইতেছে আমি আমার পরিবারকে সময় কমায় ফেলছি। ওইভাবে দিতে পারতেছি না। আমার সবচেয়ে বড় ক্ষতি হইতেছে আমার ঘুম কম হচ্ছে। এটা একটা বড় সমস্যা হচ্ছে। এছাড়া সব ঠিকঠাক। তো আলহামদুলিল্লাহ আমি হ্যাপি যেভাবে চলতেছে। আমার আর চেষ্টা করব আমি খুব থ্যাংক দ্রুত ইউ ভাইয়া। সিনেমা টিনেমা অসংখ্য বানানোর। এটাই। অসংখ্য থ্যাংক ধন্যবাদ। ইউ ভাই। আপনি থ্যাংক ইউ। এত পালাবো না ভাই। আমরা হ্যাঁ, আমরা হচ্ছে অসংখ্য ধন্যবাদ। আরেকদিন হয়তো আপনার সাথে মানে আপনি আমরা আমরা চাই আপনি আমাদের সাথে যোগাযোগটা রাখেন। আপনারা কি আরেকদিন আনসার আসবো পাইছেন? যে আমার মনে হয় আপনারা কিছু প্রশ্ন করার আগে আমি উত্তর দিয়ে দিছি। না, হ্যাঁ, আমি হ্যাঁ, ভাইয়া আমরা অ্যান্সার অনেক পাইছি। We are অনেকগুলোই আপনার সাথে আসলে সত্য কথা বলতে আরো অনেক কথা বলার ছিল। কথা আমরা বলা ছিল। হয়তোবা আরেকদিন কথা বলবো। বাট আজকে যে আসলেই আ এ আপনার জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। আমরা বুঝতে এবং পারতেছি। ১ ঘন্টা আমরা অনেকগুলো ১.৫ কথা ঘন্টা হয়ে আসলে গেছে খুবই ভালো আসলে। লাগছে গল্প করে। খুবই সুন্দর। অসাধারণ। থ্যাংক ইউ না থ্যাংক সো ইউ ভাই মাচ। আমরা ভাইয়া। থ্যাংক ইউ we ফুয়াদ এন্ড really থ্যাংক ইউ মিস্টার। জি ভাইয়া, হ্যাঁ, আই হোপ যোগাযোগ আমি রাখেন কিছু ইনশাআল্লাহ। বিষয় ক্লিয়ার করতে পারলাম এই প্রোগ্রামের থ্রুতে। অফ কোর্স, অফ আই কোর্স। হোপ আমি কিছু কথা খুব ক্লিয়ারলি বুঝাতে পারলাম। আমার পলিটিক্যাল সেন্সেস আমি কিছু কথা এখানে রাখলাম। আমার কিছু থটস এখানে রাখলাম। আমি কিভাবে ভাবি, আমি কিভাবে প্রসেস করি আমার পুরো বিষয়টাকে। সো আমি এটাকে বলার ইয়া চেষ্টা করলাম। কেউ বুঝলে বুঝপাতা, না বুঝলে কিছু করার নাই। ঠিক আছে? না সো বুঝলে দ্যাটস তেজপাতা। ইট। জি না ভাইয়া। বুঝলে না তেজপাতা অফ আসলে। কোর্স থ্যাংক হ্যাঁ। ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। থ্যাংক সো ইউ। মাচ। থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আবার ওকে, কথা দোয়া হবে করবেন ভাইয়া। সবাই আমার জন্য। হ্যাঁ। দর্শক সবাইকে ধন্যবাদ। যারা দেখছেন এতক্ষণ ধরে আমার বগর, বগর শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ অল অ্যান্ড প্লিজ প্রে ফর মি অ্যান্ড প্রে ফর বাংলাদেশ এবং প্রে ফর আওয়ার মানে কি বলবো গুড পলিটিশিয়ানস যারা বাংলাদেশকে সঠিক পথে রাখবেন। ইনশাআল্লাহ। এটা আমাদের সবারই চাওয়া ভাইয়া।